আসসালামু আলাইকুম, আমি মাহির। আজকে আমি আপনাদেরকে ঢাকা রিজিওনাল ম্যাথ অলিম্পিয়াড 2024 জুনিয়র ক্যাটাগরির প্রবলেমগুলো সলভ করে দেখাবো। আমি খুবই খুশি, কারণ রিসেন্টলি আমাকে বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের একজন একাডেমিক টিম মেম্বার হিসেবে সিলেক্ট করা হয়েছে। তো যাই হোক, আমরা আজকে শুরু করি প্রবলেমগুলো সলভ করা। তো আমাদের শুরুতেই প্রবলেম ছিল, আপনারা প্রবলেমগুলো বিডিএমওর ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারেন। করার পরে ঢাকার যে রিজিওনাল ম্যাথ অলিম্পিয়াড, সেটার জুনিয়র ক্যাটাগরির প্রবলেমগুলো দেখে আপনারা চেষ্টা করে তারপর সলভগুলো দেখতে পারেন। আচ্ছা, তো শুরু করি আমি। ফার্স্ট কোশ্চেনটা কি ছিল? ফার্স্ট কোশ্চেনটা ছিল যে কোন শ্রেণীর 7/3 শিক্ষার্থী পছন্দ করে হচ্ছে আমার সংখ্যা তত্ত্ব বা নাম্বার থিওরি পছন্দ করে, আর 5/4 পছন্দ করে জ্যামিতি বা জিওমেট্রি। মানে একটা শ্রেণীতে অনেকগুলো শিক্ষার্থী আছে, তাদের মাঝখানে 7/3 পছন্দ করে নাম্বার থিওরি আর 5/4 পছন্দ করে জিওমেট্রি। এখন প্রশ্ন হচ্ছে যে কত অংশ স্টুডেন্ট উভয়টি পছন্দ করে। এটাই প্রশ্ন ছিল, উভয়ই পছন্দ করে এমন শিক্ষার্থীর সর্বনিম্ন সংখ্যা কত। সর্বনিম্ন সংখ্যা লিখি এখানে, কোশ্চেনটা শর্ট করে লিখে ফেলবো আগে। উভয়ই পছন্দ করে, সর্বনিম্ন জানতে চাচ্ছি। আচ্ছা, তো এখানে কিছু কথা বলে রাখি। উভয় পছন্দ করে এটা কোত্থেকে আসলো বা সর্বনিম্ন কেন বলছে এখানে, আপনারা একটু চিন্তা করেন যে অনেক স্টুডেন্ট থাকতে পারে। ধরে নেই যে এখানে কিছু স্টুডেন্ট আমি রিপ্রেজেন্ট করছি, এরা হচ্ছে আমার নাম্বার থিওরি পছন্দ করে, আবার কিছু স্টুডেন্ট দেখা যাচ্ছে যে জিওমেট্রি পছন্দ করে। এদের মধ্যে একটা কমন পার্ট থাকতে পারে না, যারা হচ্ছে দুইটাই পছন্দ করে? এমন তো থাকতেই পারে, তাই না? যেমন ধরে নেন যে একটা শ্রেণীতে 10 জন স্টুডেন্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ধরে নেই যে এই প্রথম 5 জন তারা হচ্ছে নাম্বার থিওরি পছন্দ করে, আবার এই 4 আর 5 এরা আবার জিওমেট্রিও পছন্দ করে, আর বাকিরা হচ্ছে জিওমেট্রি পছন্দ করে। তাহলে এই যে 4 আর 5 পেলাম আমি, এরা কিন্তু নাম্বার থিওরি পছন্দ করছে, আবার জিওমেট্রিও পছন্দ করছে। মানে হচ্ছে এদের সংখ্যাটা হচ্ছে 2, যে উভয় পছন্দ করে এমন। তো উভয় পছন্দ করে এমন কতজন হতে পারে? সর্বোচ্চ হতে পারে সবাই দেখা যাচ্ছে যে সবই পছন্দ করে, সবাই দেখা যাচ্ছে সবই পছন্দ করে, এমনও হতে পারে সর্বোচ্চ, তাই না? আবার সর্বনিম্ন কি হতে পারে? এদের মধ্যে কোনো কমন অংশ নেই, মানে নাম্বার থিওরি এখানে আর জিওমেট্রি হচ্ছে এখানে, মানে হচ্ছে এদের মধ্যে কোনো কমন পার্ট নেই, মানে দুইটাই পুরো আলাদা আলাদা, এরকম হতে পারে। তো কোশ্চেনটা এই কারণেই বলেছে আমাকে যে কমন পার্ট কতটুকু সেটা আমাকে বের করতে বলেছে। তো এই কোশ্চেন সলভ করার জন্য আমরা শুরুতেই ধরে নেই যে আমাদের x জন শিক্ষার্থী আছে। যেহেতু আমরা টোটাল শিক্ষার্থী জানি না, আমরা জাস্ট এটাকে x ধরে নিই। তো লিখি এখানে যে ধরি টোটাল স্টুডেন্ট বা শিক্ষার্থী হচ্ছে x বা x জন। তাহলে x এর কি হচ্ছে 3/7 ইকুয়ালস টু কি, বা ইকুয়ালস লিখতে পারি, সমস্যা নাই, নাম্বার থিওরি। আর x এর আমার 4/5, এটা হচ্ছে আমার জিওমেট্রি। ওকে, এইটুকু লিখলাম। এখন এদের মধ্যে কিন্তু কমন পার্ট আছে, এটা আমরা বুঝতে পারছি। কেন বুঝতে পারছি এটা একটু বলি। যদি কমন পার্ট না থাকে তাহলে দেখেন আমাদের x টাইমস 3/7 প্লাস x টাইমস 4/5, এটা করে আমাদের কত পাওয়ার কথা? আমাদের x পাওয়ার কথা, কারণ কি টোটাল তো x জন। তাহলে x এর সামথিং অংশ নিলাম আর x এর বাকি অংশ নিলাম, এদের মধ্যে কোনো কমন পার্ট নেই, তাহলে আমাদের কত পাওয়ার কথা? আমাদের পাওয়ার কথা x টাইমস এই যে 3/7 4/5। যদি আমরা এখানে লসাগু বা এলসিএম নেই, কি আসছে এখানে 15, আর এখানে কত আসছে? এমন আসে না? x টাইমস, আচ্ছা
এমন চলে আসে, আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এটা হচ্ছে একের চেয়ে বড়। এই জিনিসটা চলে আসছে একের চেয়ে বড়, মানে আমাদের কিন্তু টোটাল শিক্ষার্থীর সংখ্যা এক্স এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। বাট আমরা শুরুতে ধরেছি কি, যে টোটাল শিক্ষার্থী হচ্ছে এক্স জন, মানে অবশ্যই এদের মাঝখানে কমন পার্ট থাকতেই হবে, এমন হতেই পারে না যে কমন পার্ট নাই। এইটুকু অ্যাটলিস্ট এখান থেকে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তো সেই কমন পার্টটা আমাকে বের করতে বলেছে, তো আমরা চিন্তা করি যে কমন পার্ট হচ্ছে আমাদের কিছু একটা আছে, তো সেই কমন পার্টটা আমরা বাদ দিই। x টাইমস 3/7 প্লাস x টাইমস 4/5 প্লাস কিছু একটা কমন পার্ট, কমন লিখলাম এটাকে সহজ করে। কমন পার্ট, ওই কমন পার্টটা বাদ দিলে, সরি কমন পার্টটা বাদ দিব আমরা, বাদ দিলে কি পাবো আমরা? x পাবো। এটুকু তো বুঝলাম তাই না? কারণ শুরুতে দেখলাম যে দুইটা অ্যাড করে আমাদের হয়ে যাচ্ছে x এর চেয়ে বেশি, এটা তো হতে পারে না তাই না? আচ্ছা, যদি চিন্তা করেন, মনে করেন যে 50% স্টুডেন্ট পছন্দ করে হচ্ছে নাম্বার থিওরি, আর 50% পছন্দ করে হচ্ছে আমার জিওমেট্রি, তাহলে আমাদের কি হতো? x/2 প্লাস x/2 যদি করতাম আমাদের x চলে আসছে। তো বুঝতে পারছি যে এদের মধ্যে কোনো কমন পার্ট নাই, খুবই জিনিসটা সিম্পল। বাট এখানে তারা যে ভগ্নাংশগুলো দিয়ে রেখেছে, এখানে অবশ্যই কমন পার্ট আছে, মানে উভয়ই পছন্দ করে এমন শিক্ষার্থী অবশ্যই আছে, বুঝতে পারলাম। তো ওইটা যদি বাদ দিয়ে দিই আমরা, তাহলে আমরা বুঝতে পারছি এইটা প্লাস এইটা মাইনাস কমন ইকুয়ালস টু কি? x। আচ্ছা, টোটাল শিক্ষার্থী আমরা এইভাবে লিখতে পারলাম। তাহলে এটা একটা ইকুয়েশন হয়ে গেল আমাদের। এই ইকুয়েশনটা যদি সলভ করি, আমি সলভ করলে আমরা কি পাবো? একটা কমনটা আমরা বের করতে পারি আলাদা করে। তো এখানে লিখি কমন, তাহলে কি আসছে? কমন ইকুয়ালস টু কি লিখতে পারবো? x টাইমস 3/7 প্লাস x টাইমস 4/5 মাইনাস x, এমন কিছু আসে। তো x যদি কমন নিয়ে ফেলি, তাহলে 3/7 প্লাস 4/5 মাইনাস 1 এমন আসে। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, কি লিখতে পারবো এটাকে? 35, এখানে 15 প্লাস 28 মাইনাস 35। আর ম্যাথমেটিক্যাল তো ক্যালকুলেটর নাই, তো হাতে কলমে সব করে দেখাচ্ছি আমি, যেন বুঝতে পারেন যে কিভাবে করা লাগবে। আচ্ছা, তো এখানে কত আসছে? এটা 30, 40, 43, এখানে 25, 35, এটা x। তাহলে এখান থেকে কত আসছে? 23 থেকে 2 হলে কিরকম আসে? এমন কিছু একটা আসে, তাই না? ও সরি, আমি এখানে তো ভুলে এখানে 25 লিখে ফেলেছি, এটা তো 35 ছিল। ঠিক আছে, তাহলে এখানে 8 হবে। ও আচ্ছা, তো কি বুঝলাম এখানে আমরা? যে আমাদের কমন পার্ট, যেটা কমন পার্টটা হচ্ছে আমাদের x টাইমস 8/35। এখন আমরা তো বুঝতেই পারছি যে কমন পার্টটা অবশ্যই কোনো ভগ্নাংশ হতে পারে না, তাহলে নিশ্চয়ই আমাকে x এমন কিছু নিতে হবে যেটা হচ্ছে 35 এর মাল্টিপল, বা মানে ব্যাপারটা কিছু আমি এভাবে বলার চেষ্টা করছি, মানে গুণিতক। x হবে হচ্ছে 35 এর গুণিতক। ধরে নিই x হচ্ছে আমার 70, তাহলে কি হবে? 70 টাইমস 8/35 হচ্ছে আমাদের কমন পার্ট, তাই না? যদি x আমাদের যদি 70 হয়ে থাকে, সেক্ষেত্রে কি হচ্ছে? কাটাকাটি করলে 16, এটা একটা কমন পার্ট হতে পারে। অনেকভাবে আমরা অনেকগুলো কমন পার্ট বের করতে পারি। x এর যা যা ভ্যালু নিব ওই অনুযায়ী আমরা কমন পার্ট বের করতে পারবো। x এর ভ্যালু কেউ ধরেন নিল হচ্ছে 35 টাইমস 3 কত আসে? এরকম আসে না? আচ্ছা, ধরে নিলাম কেউ কমন পার্ট 105 নিল, x এর মান 105 বসায় দিল, তাহলে সে কমন পার্ট কি পাবে? x এর ভ্যালু যদি 105 বসায়, তাহলে সে কমন পার্ট কিছু একটা পাবে, কিন্তু সেটা ভগ্নাংশ হবে না, তাই তো? কিন্তু আমাদের কিন্তু সেটা বলেনি, আমাদের বলেছে যে সর্বনিম্নটা বের করতে। সর্বনিম্ন কতজন উভয় পছন্দ করে? তাহলে কি করব আমরা? x এর আমরা মিনিমাম ভ্যালুটা বসাবো। x এর মিনিমাম ভ্যালু কত বসাতে পারি আমরা? অবশ্যই x কি হতে হবে? x হতে হবে 35 এর গুণিতক। কেন হতে হবে? কারণ 35 এর গুণিতক না হলে তো এই জায়গাটা আমার ভগ্নাংশ চলে আসে। কমন পার্ট তো ভগ্নাংশ হতে পারে না, কারণ কি? কমন পার্ট একটা শিক্ষার্থী, যে এত সংখ্যক শিক্ষার্থী উভয় পছন্দ করে, তাই না? তো কি হতে পারে আমার এখানে? x 35 বসালে আমার জিনিসটা মিলে যায়, কারণ x এর ভ্যালু 35ই হতে হবে আমার সর্বনিম্ন হতে গেলে। তাহলে x এর ভ্যালু যদি 35 বসাই, আমার অ্যানসার আসছে 8।
তো 8 হচ্ছে আমার অ্যান্সার, এখানে অ্যান্সার হচ্ছে আমার 8। ওকে, তো এই ম্যাথটা অন্য কোনো ভাবে করা যায় কিনা? আচ্ছা, এটাই আমার মনে হয় ইজিয়েস্ট ওয়ে, এর বাইরে আর কোনো ওয়ে থাকলে আপনারা জানাবেন। তো এটা গেল। তো সেকেন্ড কোশ্চেনটা দেখি, সেকেন্ড কোশ্চেনে কি বলেছিল। সেকেন্ড কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনে বলছে আমাকে যে 2024-এর চেয়ে ছোট কতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, একটু লিখে ফেলি, 2024-এর চেয়ে ছোট ছোট হতে হবে কতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে 2 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার y আকারে প্রকাশ করা যায়। এই আকারে প্রকাশ করতে পারতে হবে আমাকে। x আর y এর পরিচয় দেওয়া আছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। x y হলো আমার অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, কোশ্চেনটা একটু বুঝিয়ে বলি, কোশ্চেনে কি বলছে। অঋণাত্মক বলতে কি বোঝায়? অঋণাত্মক বলতে সিম্পলি বোঝায় আমার 0 1 2 3 নরমালি সবই হবে, এগুলা জাস্ট হচ্ছে জিরোটা আমার কাউন্ট করছে আমরা এখানে। আর ধনাত্মকের ক্ষেত্রে কি বলি আমরা? ধনাত্মকের ক্ষেত্রে এই সমস্ত কিছুকে আমরা ধনাত্মক বলি, 1 2 3 4 সবকিছু ধনাত্মক বলি, জাস্ট হচ্ছে জিরোটাকে তখন আমরা নেই না। পূর্ণ সংখ্যা তো বুঝতেই পারছি। আচ্ছা, তো এর মানে হচ্ছে x আর y এর মান হচ্ছে আমার অঋণাত্মক ভ্যালিড হবে, এটুকু বুঝতে পারছি। আচ্ছা, 2024-এর চেয়ে ছোট কতগুলো, আচ্ছা 2024-এর চেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা এই আকারে লেখা যায়। আচ্ছা, এটা যদি বোঝার ট্রাই করি যে 2 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার y, এইটাকে আমার কি হতে হবে? 2024-এর চেয়ে ছোট হতে হবে। তো 2024-এর চেয়ে যদি ছোট হতে হয় তাহলে একটু খেয়াল করে দেখি যে 2 টু দি পাওয়ার x কিন্তু অনেক তাড়াতাড়ি বাড়ে, কারণ 2 2 যদি মাল্টিপ্লাই হতে থাকে 2 4 8 16 এরকম করে দেখা যাচ্ছে অনেক ফাস্ট এটা বেড়ে যাচ্ছে। তো বাড়তে বাড়তে এটা একসময় এত বিশাল হয়ে যাবে যেখান থেকে আমি আর যাই বাদ দিই না কেন আমার কখন 2024-এর চেয়ে আমরা ছোট নিয়ে আসতে পারবো না। তাহলে পুরোটাই বাদ দিয়ে দিতে হবে আমাকে। তাহলে পুরোটা যদি বাদ দিতে তাহলে কিন্তু আমাদের হচ্ছে না। ব্যাপারটা একটু বোঝার ট্রাই করেন। মনে করেন যে 2 টু দি পাওয়ার 10, এখান থেকে 2 টু দি পাওয়ার 10 বাদ দিতে পারবো না, কারণ বাদ দিলে কিন্তু আমার এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে না। আমরা ধনাত্মক কি বলেছিলাম? যে 0 বাদে সামনে যেগুলো আছে 1 2 3 4 এগুলো, মানে আমরা সেম জিনিস বাদ দিতে পারবো না। আর আমরা তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে আমরা বড় বাদ দিতে পারবো না, কারণ 2 টু দি পাওয়ার 10 থেকে যদি 2 টু দি পাওয়ার 11 বাদ দিয়ে দেই তাহলে কি হবে? একটা ঋণাত্মক মান চলে আসবে। আমাদের কি বলেছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। অর্থাৎ আমাদেরকে অবশ্যই এইটা বড় হতে হবে, এটা ছোট হতে হবে, সমানও হওয়া যাবে না, বড় হওয়া যাবে না। এটা ধরে নিলাম 9 এরকম কিছু একটা হবে, সর্বোচ্চ তো 2 টু দি পাওয়ার 9 হতে পারে যদি এখানে 2 টু দি পাওয়ার 10 থাকে। মানে বলা ট্রাই করছি যে x ইজ গ্রেটার দ্যান y হতেই হবে, না হলে তো দেখলাম যে না হলে আমাদের কন্ডিশন ফুলফিল হচ্ছে না। আচ্ছা, এইটুকু বুঝতে পারলাম। এখন একটু হিসাব করে দেখি যে কোনটা কত আসে। মানে 2024 এর মানে 2024 কে পার করে চলে যাচ্ছে এমন হচ্ছে কিনা একটু খেয়াল করে দেখি। 2 টু দি পাওয়ার, আচ্ছা 2 এর পাওয়ার গুলো একটু লিখি এখানে তাহলে সুবিধা হবে। 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করি। 2 টু দি পাওয়ার তো আমরা -1 নিতে পারবো না, কারণ আমাকে বলেছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, 0 থেকে শুরু হবে। আচ্ছা, 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 3 8, জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 6 64, 128, 256। আচ্ছা, এটা কত আসে? 400, এখানে আসে 500, 512 আসে। আচ্ছা, 2 টু দি পাওয়ার 10 আসে হচ্ছে 1024, 2 টু দি পাওয়ার 11 আসছে কত আসে? 2048। 2 টু দি পাওয়ার 12 আসছে আমার 4096। এবার দেখেন আপনারা
যদি 4096 চলে আসে আমার, এই যে 4096 এখানে আমার চলে আসলো, এই 4096 থেকে আমি তো নিশ্চয়ই 4096 বাদ দিতে পারবো না, কারণ আমরা কি জানি 2 টু দি পাওয়ার 12 থেকে 2 টু দি পাওয়ার 12 বাদ দিতে পারবো না। কি বাদ দেওয়া যেতে পারে? বড় জোর 2 টু দি পাওয়ার 11 বাদ দেওয়া যেতে পারে, কারণটা একটু আগে দেখিয়েছি। কারণ যদি আমি পুরোটাই বাদ দিয়ে দিই তাহলে তো আমার এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকছে না, আমাকে বলছে 2024 এর যে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার 12 থেকে 2 টু দি পাওয়ার 11 বাদ দিই আমি, কত হচ্ছে সেটা একটু হিসাব করে দেখি, যে 2 টু দি পাওয়ার 12 থেকে 2 টু দি পাওয়ার 11 বাদ দিলে কত আসে? 4096 বিয়োগ 2048 কত আসে এটা? আচ্ছা, এখান থেকে আচ্ছা 2000 এর মতো কোন একটা গ্যাপ থেকে যাচ্ছে এখানে। আচ্ছা 2016, আচ্ছা 2024 কে সেটা আচ্ছা এটা হিসাব করে দেখি একটু। আচ্ছা এটা 2048 চলে আসবে না? 2048 4096 ঠিকই তো আছে, 4096। হ্যাঁ, তো 2048 চলে আসে আমাদের বিয়োগফল। বাট আমার বিয়োগফলটা কি বলছিল? বিয়োগফলটাকে বলেছিল যে 2024 এর চেয়ে ছোট হতে হবে। আমরা কি চেষ্টা করছি? আমরা এখানে মূলত চেষ্টা করছি 2 টু দি পাওয়ার সর্বোচ্চ কত নিতে পারি, মানে x এর সর্বোচ্চ মানটা বের করা ট্রাই করছি আমরা। x এর অঋণাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু x কত পর্যন্ত? আমরা বুঝে গেলাম যে x এর মান এই 12 হতে পারবে না, বা 11 কি হতে পারবে? আমার মনে হয় হতে পারবে, কারণ দেখেন মানে 12 আমরা নিবই না, মানে 12 এর পর থেকে সব বাদ। কারণ যদি আমরা 12 এর পর থেকে যা খুশি নেই, ধরে নেন কি হচ্ছে 2 টু দি পাওয়ার 48 নিল, এখন এখান থেকে সে কি বাদ দিবে? সে সর্বোচ্চ বাদ দিতে পারবে 2 টু দি পাওয়ার 47, কিন্তু এটা কখনোই কি আসবে না আমার, এটা কখনোই 2024 এর চেয়ে ছোট আসবে না, এটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, কারণ 2 এর কিন্তু পাওয়ারগুলা যখন বাড়তে থাকে অনেক বেশি হয়ে যায়, তখন ওদের মাঝখানে যে ডিসটেন্সটা এটা বা যে বিয়োগফলটা সেটা কখনোই আমার ছোট হচ্ছে না, অলওয়েজ বড় হচ্ছে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে 2 আর 8 এর যে ডিফারেন্স, আর এখানে যে আমার 32 আর 64 এর যে ডিসটেন্স, কন্টিনিউয়াসলি কিন্তু বড় হচ্ছে। এগুলো কখনোই দেখা যাচ্ছে যে পরে কি ছোট হয়ে যাবে পরে, এরকম কিন্তু কখনো হচ্ছে না। অর্থাৎ বুঝতে পারছি যে 2 টু দি পাওয়ার 11 এখান থেকে আমাকে একটু চিন্তা ভাবনা শুরু করতে হবে, 12 এর পর থেকে সব বাদ। মানে আমরা এইটুকু লিখে ফেলতে পারি যে x is less than 12। আবার আমরা এইটুকু জানি যে x is greater than 0, মানে x এর যে আমাদের রেঞ্জ সেটা হচ্ছে আমাদের কিন্তু এরকম একটা কিছু আমরা বুঝে ফেললাম যে মোটামুটি এর মধ্যে কাউন্ট করতে হবে, তাহলে কাউন্টিংটা একটু সহজ হয়ে গেল আমাদের জন্য। আমি কিন্তু যা করছি সবকিছু কিন্তু ক্যালকুলেটর ছাড়া করছি, কারণ ক্যালকুলেটর দিয়ে দেখা যাচ্ছে এগুলো খুব ফাস্ট করে ফেলা যাবে, বাট যেহেতু ম্যাথ লেভেলে ক্যালকুলেটর অ্যালাউড না, আমি ক্যালকুলেটর ছাড়া জিনিসগুলো কিভাবে অ্যানালাইজ করা যায় সেটা একটু বলার ট্রাই করছি। আচ্ছা, তাহলে এটুকু বুঝতে পারলাম, এখন কি করা যায়? 2 টু দি পাওয়ার 11 নেই, তাহলে এখানে আমাদের দেখি কোন কোন ভ্যালু হচ্ছে, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই কয়টা ভ্যালু আমরা চেক করে দেখব। আচ্ছা, এখানে তো চেক করার তেমন কিছু নাই মনে হচ্ছে, কারণ আচ্ছা 11 এ কিছু ঝামেলা হতে পারে, কারণ 11 থেকে দেখা যাচ্ছে যে ছোটখাটো কিছু সংখ্যা বাদ দিলে ওটা হয়তোবা 2024 এর চেয়ে বড় হতে পারে। যেমন আমি 11 থেকে 2 টু দি পাওয়ার 11 থেকে 2 টু দি পাওয়ার 0 বাদ দিই, তখন কি হচ্ছে আমার 2048 থেকে অনলি 1 বাদ হচ্ছে, তাহলে তো আমার 2000 কত হচ্ছে, এটা 47 হচ্ছে। এটা তখন 2024 এর চেয়ে ছোট না, অর্থাৎ 2 টু দি পাওয়ার 11 এর ক্ষেত্রে কিছু প্রবলেম আছে। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি যে 2 টু দি পাওয়ার 10 থেকে কিন্তু কোনো প্রবলেম নাই, কারণ আপনি দেখেন 2 টু দি পাওয়ার 10 থেকে যাই বাদ দেন না কেন, 2 টু দি পাওয়ার 9 বাদ দেন, 8 বাদ দেন, যাই বাদ দেন না কেন, আমার জিনিসটা 2024 এর চেয়ে ছোটই হচ্ছে, এইটুকু আমরা একদম পুরোপুরি কনফার্ম। তাহলে কনফার্ম অংশটুকু আমরা আগে করে ফেলি, পরে আমরা 11 কে ডিল করব। মানে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 এই সমস্ত কিছু আগে ডিল করি, x এর ভ্যালু এগুলো হলে কি হয় সেটাকে ডিল করি, পরে হচ্ছে 11 টাকে দেখব। ওকে, আচ্ছা আমি তো স্টেপ বাই স্টেপ সবই বলছি যে কি কি করা লাগবে, এখানে কিভাবে কিভাবে চিন্তাটা আগানো যেতে পারে। আচ্ছা, এখানে 2 টু দি পাওয়ার 10 যদি হয়, এখান থেকে আমরা যা খুশি বাদ দিতে পারি। কি কি বাদ দিতে পারি? 2 টু দি পাওয়ার 0 বাদ দিতে পারি, 2 টু দি পাওয়ার 1 বাদ দিতে পারি, 2 টু দি পাওয়ার 2 বাদ দিতে পারি। এখানে আমাদের কাছে কয়টা অপশন আছে? অপশন তো আমাদের টোটাল কয়টা আছে? 2 টু দি পাওয়ার 10 তো বাদ দিতে পারবো না, 9 বাদ দিতে পারবো, 8 7 6 5 4 করে করে আমাদের কাছে টোটাল কয়টা অপশন? যদি গুণে দেখেন 10টা অপশন। এখন টোটাল কয়টা অপশন?
10টা অপশন, মানে 10টা জিনিস আমি নিতে পারছি। আচ্ছা 2 টু দি পাওয়ার 9 এর ক্ষেত্রে কয়টা অপশন আমাদের? 2 টু দি পাওয়ার 9 এর ক্ষেত্রে আমরা নিশ্চয়ই বড় বাদ দিতে পারবো না, 2 টু দি পাওয়ার 10 বাদ দিতে পারবো না, 2 টু দি পাওয়ার 9 ও বাদ দিতে পারবো না। তাহলে কি কি বাদ দিতে পারবো? এগুলো বাদ দিতে পারবো, এগুলো যেগুলো আছে আমার কাছে। তা আমার কাছে কয়টা অপশন দেখেন? 9টা অপশন। যদি গুণে দেখেন তাহলে এখানে আমার 9টা অপশন। আচ্ছা যদি সমস্ত অপশন আমি যদি যোগ করি, 2 টু দি পাওয়ার 10 এর ক্ষেত্রে আমার অপশন হচ্ছে 10টা, 2 টু দি পাওয়ার 9 এর ক্ষেত্রে অপশন 9টা। এভাবে করতে 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 2 টু দি পাওয়ার 1 এর জন্য আমার অপশন কয়টা হবে? 2 টু দি পাওয়ার 1 এর জন্য অপশন হবে আবার 1টা। আর 2 টু দি পাওয়ার 0 এর জন্য তো কোনো অপশন নাই, কারণ 2 টু দি পাওয়ার 0 থেকে আমি কি বাদ দেব? কোনো বাদ দেওয়ার তো কিছুই নাই। তাহলে আমাদের 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। এটা বের করার সহজ উপায় আছে, যে জাস্ট এভাবে চিন্তা করেন 1 যোগ 10 হচ্ছে 11, 9 যোগ 2, এখানে 2 ছিল, এখানে আমাদের 2 11 হচ্ছে। এরকম কয়টা 11 পাবো আমরা? যদি সিম্পলি চিন্তা করি তাহলে টোটাল 5টা 11 পাবো, 5টা এরকম জোড়া পাবো, তাই না? 55। এটাকে এরকম সূত্র এটাতেও লেখা হয়, এটা ট্রাই করে দেখবেন যে কিভাবে এটা আনতে পারেন। এটা তো আমরা বুঝে গেলাম যে আমাদের এখানে 55টা তো হচ্ছেই। আমরা এমন 2024 এর যে ছোট 55 সংখ্যা তো পাবো, 55টা পাবো। আর কয়টা পাবো? আরো পাবো কিনা? ইয়েস, কারণ আমাদের কিন্তু 2 টু দি পাওয়ার 11 কে আমরা এখনো ডিল করিনি। কারণ 2 টু দি পাওয়ার 11 এ কি দেখলাম? আমরা কিন্তু ইচ্ছা মতো বাদ দিতে পারছি না, খুবই সিলেক্টিভ বাদ দিতে হবে। হয়তো আমি 10 বাদ দিতে পারবো, 9 বাদ দিতে পারবো, 8 বাদ দিতে পারবো, বাট শুরুর দিকে যেগুলো আছে, যে এটা দেখা যাচ্ছে বাদ দিতে পারছি না, এটা বাদ দিতে পারছি না, এটা পারবো, এটাও পারবো না। আচ্ছা একটু হিসাব করে দেখি তো, 2048, তাই না? 8 বাদ দিলে তো আমার 2024 এর ছোট হচ্ছে না, 16 বাদ দিলেও হচ্ছে না, 32 বাদ দিলে হচ্ছে। আচ্ছা 16 বাদ দিলে হচ্ছে কিনা দেখি, 10 বাদ দিলে তো 2030, 32 না, হচ্ছে না। 32 বাদ দিলে হচ্ছে 42, 48, তাহলে 10, 6, 16, 2016, ইয়েস হচ্ছে। তাহলে এটা এটা আমার অ্যালাউড হবে, এটা বাদ দিতে পারবো আমি, আগেরগুলো বাদ দিতে পারবো না। মানে আমার কিন্তু 4টা অপশন হাত থেকে চলে গেল, 4টা অপশন হাত থেকে চলে গেল, কারণ 2 টু দি পাওয়ার 11 থেকে আমি 2 টু দি পাওয়ার 0 বাদ দিতে পারবো না, এটা এটা পসিবল হবে না। 2 টু দি পাওয়ার 11 থেকে আমি 2 টু দি পাওয়ার 4 বাদ দিতে পারবো না, কারণ দেখেন কি হচ্ছে, 2048 থেকে 16 বাদ দিলাম, কি লাভ হলো আমার? আমার তো এখানে 2, 3, 2032 থেকে যাচ্ছে, এটা তো আমার 2024 এর ছোট না, তাই না? তাহলে কি হলে মিলে? এই যে এই কয়টা হলে মিলে, এই যে 5, 6, 7, 8, 9 আর 10। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6টা অপশন আমার খালি মিলে। তাহলে আমার এই যে আগে যে 55টা পেলাম, এর সঙ্গে আরো 6টা অ্যাড করে দেব, আমার হয়ে যাচ্ছে 61টা। এই 61 হলো আমার অ্যান্সার। আচ্ছা নাই করে রেখেছি, দেখি অ্যান্সার মিলেছে কিনা এখানে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার মিলেছে, এখানে 61 আসছে। ওকে, সো আশা করি এই প্রবলেমটা বুঝেছেন আপনারা। এখন আমি 3 নাম্বার কোশ্চেনের দিকে যাচ্ছি। 3 নাম্বার কোশ্চেনে কি বলেছে একটু দেখেন। আচ্ছা তো আমার 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে এ বি সি হলো 1 থেকে 2024 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 3টি ভিন্ন পূর্ণ সংখ্যা। আচ্ছা 3-এ বলা হচ্ছে এ বি সি 3টা ভিন্ন পূর্ণ সংখ্যা দেওয়া আছে, আমার যা খুশি হতে পারে, এমনকি এটা কিন্তু ঋণাত্মক হতে পারে মোস্ট প্রবাবলি। কোথাও কি লেখা আছে 3টে ভিন্ন পূর্ণ সংখ্যা? আচ্ছা মানে ধনাত্মক ঋণাত্মক কিছু লেখা নাই, মানে ঋণাত্মকও হতে পারে, মানে -1, -2, -1, 0, 1, 2, 3, 4 যা খুশি হতে পারে। তবে কি হবে, দুইটা কথা বলে দিয়েছে আমাকে, 2024 পর্যন্ত, মানে সর্বোচ্চ কত হতে পারে এটা? 2024, এর বেশি হতে পারবে না, এর বেশি হতে পারবে না। এবং 3টি ভিন্ন পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 3টাই আবার ডিফারেন্ট হতে হবে, 3টাই আবার ডিফারেন্ট হতে হবে। এটা যদি আমি ধরে নেই 1, এটা আমি যদি 2 নেই, এটা আমি 2 নিতে পারবো না, এটা আমাকে অন্য কিছু নিতে হবে। এটা আমি এরকম নিলাম, 2024 নিলাম, কিন্তু দুইটাই আমি সেম নিতে পারবো না, 3টাই ডিফারেন্ট হতে হবে। আচ্ছা আমাকে বলছে a টু দি পাওয়ার b প্লাস b টু দি পাওয়ার c প্লাস c টু দি পাওয়ার a একটি জোড় সংখ্যা হয়। আমি a b c সিলেক্ট করব, ঠিক আছে, কিন্তু আমার a টু দি পাওয়ার b প্লাস b টু দি পাওয়ার c প্লাস c টু দি পাওয়ার a এটাকে জোড় হতে হবে।
জোর হতে হবে। আমি ইচ্ছা মতো সিলেক্ট করলে কিন্তু পারবো না। যেমন আমি এখানে সিলেক্ট করেছি, আমি একটু ট্রাই করে দেখি তো এটা আমার জোর আসে কিনা। এখানে আমি যদি 1 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 2024, আমি জাস্ট a টু দি পাওয়ার b, b টু দি পাওয়ার c, c টু দি পাওয়ার a লিখছি। জাস্ট c টু দি পাওয়ার a হচ্ছে আমি যা ধরেছি সেই অনুযায়ী এরকম আসে। আচ্ছা দেখি তো এটা কি আসবে। 2 এর যে কোনো পাওয়ার নিলে সেটা তো জোরই আসে, তাহলে এটা জোর আসছে। 1 এটা তো বিজোড়, এটা কি আসছে, এটা আমার জোর আসছে। দেখেন জোরের সাথে জোর অ্যাড করলে কিন্তু আমরা জোর পাই। আবার এই যে এই জোর পেলাম তার সঙ্গে যদি বিজোড় অ্যাড করি আমরা কিন্তু আলটিমেটলি বিজোড় পেয়ে যাচ্ছি। এর মানে আমার সিলেকশনটা কিন্তু পারফেক্ট হয়নি। তাই আমরা যে কোনো কিছু কিন্তু আমরা নিতে পারবো না। আমাদের নেওয়ার ক্ষেত্রে এবিসি বুঝে বুঝে নিতে হবে প্রথমত, যে আমাদের জোর আসছে কিনা। দ্বিতীয়ত আমাকে খেয়াল রাখতে হবে যেন, একটা কথা বলে দিয়েছে আমাকে এখানে যে সর্বোচ্চ মান নির্ণয় করো। আমাকে বলেছে যে a প্লাস বি প্লাস সি এটার সর্বোচ্চ মান কত হবে, এটা বলে দিয়েছে। a প্লাস বি প্লাস সি সর্বোচ্চ মান কত হবে। এ বি সি হচ্ছে তিনটা ডিফারেন্ট নাম্বার, তিনটা ডিফারেন্ট আমার পূর্ণ সংখ্যা। এ বি এ টু দি পাওয়ার বি প্লাস বি টু দি পাওয়ার সি প্লাস সি টু দি পাওয়ার হচ্ছে আমার জোড়। a প্লাস বি প্লাস সি সর্বোচ্চ কত হতে পারে এটা জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, তো এই ম্যাথটা কিভাবে করব? এই ম্যাথটা করার জন্য আমরা সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করি। কি নিতে পারি সর্বোচ্চ? সর্বোচ্চ আমরা 2024 নিতে পারি। আমরা এবিসি আলাদা করে লিখি। এবিসি এর ক্ষেত্রে এখানে এ, এটা বি, এটা সি নিলাম। 2024 সর্বোচ্চটাই নিয়ে নিলাম। আমি সর্বোচ্চ নিতে পারবো যেহেতু 2024 পর্যন্ত। আর কি নিতে পারবো? এ প্লাস বি প্লাস সি সর্বোচ্চ আমরা কি কি নিতে পারি? ইচ্ছা মতো নিয়ে ফেলি, কিছু চিন্তা ভাবনা না করে। 2023 নিতে পারবো। এখন কেউ বলতে পারবে 2024 নেন আরেকবার। নিতে পারবো না, কারণ আমাকে কি বলেছে যে ভিন্ন ভিন্ন হওয়া লাগবে। আমাকে ভিন্ন ভিন্ন সংখ্যা নিতে হবে। তাহলে আমি 2023 নিতে পারলাম। এরপর কি 2022, এই তো নাকি? এখন ট্রাই করে দেখি যে আমাদের আসলে কি জোর আসছে বা বিজোড় আসছে, কি হচ্ছে। a টু দি পাওয়ার b প্লাস b টু দি পাওয়ার c প্লাস c টু দি পাওয়ার a, এটা কি আসছে আমার 2024 2023 প্লাস b টু দি পাওয়ার c প্লাস c টু দি পাওয়ার a। এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা যদি কোনো জোড় সংখ্যা বারবার মাল্টিপ্লাই করি ওটা কিন্তু জোড়ই থেকে যায়। নিজের সঙ্গে যদি বারবার মাল্টিপ্লাই করি, যেমন আমি যদি একটা 2 নেই, 2 গুণ 2 গুণ 2, এটা কিন্তু জোড়ই থাকছে। আবার যদি বিজোড় সংখ্যা নেই 1 গুণ 1 গুণ 1, এটা কিন্তু আলটিমেটলি বিজোড়ই থাকছে। যদি যে কোনো বিজোড় সংখ্যা, যদি 15 নেই, আমি বারবার মাল্টিপ্লাই করলে আমি তো 15ই পাচ্ছি, এটা একটা বিজোড় সংখ্যা পাচ্ছি। এর মানে আমরা কিন্তু জাস্ট দেখবো যে এই সংখ্যাগুলো জোড় নাকি বিজোড়। জোড় হলে পুরাটাই জোড় হয়ে যাচ্ছে। তাহলে জোড় লিখি, জোড় মানে জোড়। এটা কি হবে? এটা আবার বিজোড় হবে। এটা আমার কি হচ্ছে? এটা আমার জোড় হচ্ছে, তাই তো? আবার দেখেন জোড় আর জোড় আমি যদি অ্যাড করি, যদি যোগ করে ফেলি, আমি জোড় পাই। মানে এই দুটো অ্যাড করে আমি হচ্ছে জোড় পাবো। আর জোড়ের সাথে বিজোড় অ্যাড করলে কি হবে? জোড়ের সঙ্গে বিজোড় অ্যাড করলে আলটিমেটলি পুরোটাই বিজোড় হয়ে যাচ্ছে আমার। এবার এটা কিন্তু একটা বিজোড় সংখ্যা হয়ে গেছে, আমার কিন্তু শর্ত পূরণ করেনি। তাহলে এই কম্বিনেশন আমি নিতে পারবো না। মানে a প্লাস বি প্লাস সি যে সর্বোচ্চ যে ভ্যালুটা আমরা পাওয়ার কথা, আমাদের পাওয়ার কথা 2024 2023 2022 অ্যাড করলে পাওয়ার কথা, তাই না? a প্লাস বি প্লাস সি সর্বোচ্চ, ওটা আমি নিতে পারছি না, কারণ আমাদের শর্ত ফুলফিল হচ্ছে না। আচ্ছা, শর্ত ফুলফিল হচ্ছে না, এখন কি করলে শর্ত ফুলফিল হবে? এটা আমরা ব্রুট ফোর্স দিয়ে করি, যেহেতু আমাদের রিজিওনাল গ্রাউন্ড। এটা কি করতে পারি? আমি এখানে জাস্ট 2023 এর জন্য সমস্যা হচ্ছিল। আচ্ছা, কি করা যায় একটু আমি একটা জিনিস বুঝাই, যে জোড় যোগ বিজোড়, একটা কি জোড় যোগ জোড়, আরেকটা কি হতে পারে? বিজোড় যোগ বিজোড়। এখন জোড় যোগ বিজোড় করলে আমরা কি পাই? বিজোড় পাই। জোড় যোগ জোড় করলে কি পাই? জোড় পাই। আবার বিজোড় যোগ বিজোড় করে দেখেন, বিজোড় যোগ বিজোড় করলে জোড় পাওয়া যায়। সো আমাদের কিন্তু জাস্ট এই কম্বিনেশন নিতে পারছি না, বাকি কম্বিনেশন কিন্তু আমাদের পারফেক্ট। বিজোড় আর বিজোড় করে আমি জোড় পেয়ে যাবো। তাহলে আমি এখানে একটা বিজোড় দেখছি, আমি এখানে আরেকটা বিজোড় নেই, কারণ আমরা কোনটা নিতে পারলাম না। দেখেন আমরা 2024, এরপর 2023, 2022, 2021 এভাবে তো নিব, তাই না? আমরা সর্বোচ্চ যোগফল পেতে চাই। তো আমরা এটা নিয়ে ব্যর্থ হলাম। তাহলে কি করতে পারি? এটার পরেরটা একটু নিয়ে ফেলি আমি, 2021। এখন যদি এটা চেঞ্জ করে
2020 নিতে চায়, তাহলে দেখা যাচ্ছে সে অনেক কম নাম্বার পাচ্ছে, এ প্লাস বি প্লাসই তার সর্বোচ্চ হচ্ছে না। এই কারণে একটু ট্রাই করে 2024 2023 নিলাম, এটা বাদ দিয়ে 2021টা নিয়ে ফেললাম। আয়োজন কি করতে পারে, আয়োজন এভাবে চিন্তা করতে পারে, আচ্ছা আমি 2023টাকে বাদ দিলাম, তাহলে এই যে জোর জোর আছে, আমি যে একটা জোর পেয়ে গেলাম, তাহলে তো তিনটা জোরে যদি হয় আমার, তাহলে আলটিমেটলি এই a টু দি পাওয়ার b প্লাস b টু দি পাওয়ার c প্লাস c টু দি পাওয়ার a, এই জিনিসটা জোর চলে আসছে। কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু a প্লাস b প্লাস c সর্বোচ্চ পাবো না, আমাদের কিন্তু অনেকগুলো শর্ত দেওয়া আছে, সবগুলো শর্ত মেনটেন করে আমাকে a প্লাস b প্লাস c সর্বোচ্চ আনতে হবে, তো সেটা আবার হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি চাবো কি, চাবো হচ্ছে যে এই দুটাকে আমি হচ্ছে রাখতে চাবো, দুটাকে রাখলাম, রেখে আমি এখন সর্বোচ্চ পেতে চাই, তাহলে 2022 বাদ দিয়ে 2021, জাস্ট আবার এক কমলো, তাই না? তাহলে 2024 2023 2022 না 2021 নিলাম, তাহলে দেখা যাচ্ছে আমি সর্বোচ্চটা পেয়ে যেতে পারবো। দেখেন a টু দি পাওয়ার b টা কি আসছে, 2024 2023 2021, তাহলে a টু দি পাওয়ার b প্লাস b টু দি পাওয়ার c প্লাস c টু দি পাওয়ার a, এই জিনিসটা আমার কি আসছে, জোর আসছে, এই জিনিসটা আমার বিজোড় আসছে, এই জিনিসটা আমার বিজোড় আসছে, বিজোড় আর বিজোড় যোগ করলে আমি জোর পাবো, ওই জোরের সঙ্গে আমি যদি একটা জোর যোগ করি আমি জোর পাবো, তাহলে আলটিমেটলি আমি পুরোটাই জোর পেয়ে যাচ্ছি এবং আমার এটাই সর্বোচ্চ যোগফল হিসেবে পাচ্ছি। তাহলে a প্লাস b প্লাস c যোগফলের সর্বোচ্চ মান হবে এইটা, এটা করে যা আসছে সেটাই হবে। কত আসে, 6000, কত 6060 24, আচ্ছা মানে 64 67 68, 6068 আসে। আচ্ছা, তো 3 নং গেল, এবার 4 নং কোশ্চেনটা দেখি একটু। আচ্ছা, তো এখন আমরা 4 নং প্রবলেমটা শুরু করি। 4 নং প্রবলেমে কি বলছে আমাকে, 4 নং প্রবলেম বলছে 1 থেকে 2024 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে এমন কয়টি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে যাদেরকে একই সাথে 4a প্লাস 19 and 6b প্লাস 21 আকারে প্রকাশ করা যায়। ab হচ্ছে আমার পূর্ণ সংখ্যা 1 থেকে 2024 এর মধ্যে, 1 থেকে 2024 এর মধ্যে সংখ্যা থাকবে, ওই সংখ্যাটাকে আমরা এই দুইটা ফরম্যাটে লিখতে পারবো, একই সঙ্গে লিখতে পারতে হবে। জাস্ট একটা ফরম্যাটে লিখতে পারলাম, অন্যটাতে পারলাম, এভাবে কিন্তু হবে। তো আমি যদি ধরে নেই যে আপনারা মডুলার অ্যারিথমেটিক জানেন, কারণ এখন দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো সেক্ষেত্রে ব্যাপারটা এরকম, যদি আমি সংক্ষেপে বলি যে 2 দিয়ে যদি আমি 5 কে ভাগ করি তাহলে কি হয়, 2 দুগুণে 4 আর 1 ভাগশেষ থাকে না, তো আমাদের মডুলার অ্যারিথমেটিক ভাগফল নিয়ে কাজ করে না, সে খালি ভাগশেষ নিয়ে কাজ করে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 5 is congruent to 1 mod 2, এর মানে হচ্ছে যে 5 কে 2 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, তাই তো? আচ্ছা, এখানে 4a প্লাস 19 মানে কি, 4a প্লাস 19 মানে হচ্ছে 4 দিয়ে ভাগ করলে আমার 19 অবশিষ্ট থাকে। এখন 19 অবশিষ্ট থাকে, এটা আবার কেমন কথা, 4 দিয়ে ভাগ করলে কখন 19 অবশিষ্ট থাকে? তো জিনিসটাকে এভাবে আমরা আসলে যদি লিখি, যদি আমরা ধরে নিই সংখ্যাটা আমাদের x, 1 থেকে 2024 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা x, ঠিক আছে, তাহলে x is congruent to 19 mod 4, এটাকে আমরা লিখতে পারি x is আচ্ছা আগে এটা লিখে ফেলি, x is congruent to 21 mod 6, ঠিক আছে। এখন মডুলার অ্যারিথমেটিকের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু জিনিসটাকে এভাবেও লিখতে পারি, x is congruent to 3 mod 4, আবার এটা লিখতে পারি x is congruent to 3 mod 6। এগুলো কিভাবে আসছে আমি একটু দেখাই। আসলে আমাদেরকে দুটো সেম করতে হলো, সেম করলে সুবিধাটা কি সেটাও বলছি, যে সেম করলে আমরা আলটিমেটলি এটা লিখতে পারি যে x is congruent to 3 mod LCM of 4 and 6। আচ্ছা, জিনিসটা আমি একটু মোটামুটি সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি। এটা পুরোপুরি বুঝতে হলে মডুলার অ্যারিথমেটিকের কনসেপ্টটা ভালোমতো বোঝা লাগবে। আমি যদি সহজে একটু বলি, দেখেন x is congruent to 19 mod 4 মানে হচ্ছে যে কোনো একটা সংখ্যা নিলাম, মনে করেন যে a এর মান আমি নিলাম 3, তাহলে 4a প্লাস 19 কি লেখা যায়, 4a প্লাস 19, খেয়াল করে দেখছেন যে এইটুকু পার্ট
এইটুকু পার্ট হচ্ছে আমার 3 দিয়ে ডিভিজিবল, মানে 4 দিয়ে ডিভিজিবল, 4 দিয়ে আমরা বিভাজ্য, কিন্তু এই পার্টটা কিন্তু 4 দিয়ে বিভাজ্য না, মানে এটা ভাগশেষ। যেটুকু বিভাজ্য না সেটুকু তো ভাগশেষ বলি আমরা। আচ্ছা, এইটুকুকে আমরা দেখো এভাবে লিখতে পারি না, আমরা 16 প্লাস 3 লিখতে পারি কিনা? 19 কে আমরা 16 প্লাস 3 তো লিখতেই পারি, তাই না? এখন 4 ইনটু 3 এটাকে লিখতে পারছি, 16 কে আমরা কি 4 ইনটু 4 লিখতে পারি না? মানে 4 ইনটু 3 এখানে আছে বুঝলাম, এখানে তো 4 ইনটু 4 লিখতে পারি প্লাস 3। তাহলে দেখেন যে এই পার্টটা ডিভিজিবল, এই পার্টটাও ডিভিজিবল, মানে এই পার্টটাও বিভাজ্য, এই পার্টটাও বিভাজ্য, এইটুকু পার্ট খালি বিভাজ্য হচ্ছে না। তাহলে 3 আমার ভাগশেষ। তাহলে 19 ভাগশেষ বলা যে কথা, 3 ভাগশেষ বলা কিন্তু আমার সেম কথা। এই কারণে মডুলার অ্যারিথমেটিক দিয়ে আমরা লিখতে সুবিধা হয় আর কি, দুটো আসলে সেম জিনিস বোঝায়। সেম ভাবে বুঝতে পারছেন যে এখানে কেন আমার 21 আসছে, কারণ আমরা 18 যোগ 3 লিখতে পারি, তো ওখানে আমরা 3 ভাগশেষ হিসেবে লিখতে পারি। আচ্ছা, এখন এখানে এলসিএম কেন নিচ্ছি আমরা? আচ্ছা, একটা জিনিস আপনারা কি জানেন যে কোন সংখ্যা ধরে নেন, আমি বললাম যে কোনো একটা সংখ্যা, মনে করেন এম একটা সংখ্যা, এই সংখ্যাটা আমার 5 দিয়ে বিভাজ্য আবার 2 দিয়েও বিভাজ্য। তাহলে আপনারা বুঝেন যে এই সংখ্যাটা যে আমার অবশ্যই এদের যে লসাগু যেটা 10, 5 আর 2 লসাগু 10 না, এই 10 দিয়ে বিভাজ্য হবে। ট্রাই করে দেখেন, মানে 5 দিয়ে বিভাজ্য মানে 5 এর নামটা পড়েন, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, এরকম এই সংখ্যাগুলো তো 5 দিয়ে বিভাজ্য। আবার 2 দিয়ে বিভাজ্য কারা? 2, 4, 6, 8, 10, তারপরে 12, এভাবে চলবে। তাহলে যে সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য মানে 5 এর এগুলোর মধ্যে আছে, আবার 2 দিয়ে বিভাজ্য মানে 2 এর এগুলোর মধ্যেও আছে, মানে 5 আর 2 এর মধ্যে যেগুলো কমন সেগুলোর মধ্যে আছে। দেখেন তো কি কমন, এই যে এইটা এটা কমন পাচ্ছি আমরা, এভাবে আবার কি কমন পাবো? 20 গিয়ে কমন পাবো এভাবে চলতে চলতে, তাই না? মানে হচ্ছে আলটিমেটলি 5 দিয়ে বিভাজ্য, 2 দিয়ে বিভাজ্য, মানে 5 গুণ 2 দিয়ে বিভাজ্য, মানে গুণফল দিয়ে বিভাজ্য হচ্ছে। আবার যদি আমরা লসাগু চিন্তা করি, লসাগু দিয়ে হচ্ছে। এখানে কেন লসাগুটা নিলাম? লসাগু না যদি কেউ এভাবে বল, না এটা হচ্ছে আমার 4 গুণ 6, 4 গুণ 6 যদি লিখতে চাই যে x is congruent to 3 mod 24, 4 times 6, তারটা কি হতো কিনা? তারটাও এক হিসেবে হতো, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা তখন সমস্ত সংখ্যা পেতাম না। আমাদের তো সবগুলো আমাদের চেয়েছে, তাই না? আমাদের কি বলছে যে টোটাল কতগুলো সংখ্যা আছে, সবগুলো সংখ্যা আমাদের কাছে কিন্তু চেয়েছে। আমরা কিন্তু কিছু সংখ্যা বাদ চলে যাবে আমাদের যদি আমরা ওভাবে চিন্তা করতে চাই, ঠিক আছে? এই কারণে আমাদের কি লসাগুটা নিচ্ছে, যেন আমাদের সমস্ত সংখ্যা আমরা পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা লসাগুটা কেন নিলাম? লসাগু নিলাম যেন আমরা একটা ফরম্যাটে নিয়ে আসতে পারি। দেখা যাচ্ছে এখানে 4a + 19 এটা একবার হিসাব করা, তারপর 6b + 21 হিসাব করা। অনেকে মনে করতে পারেন যে এভাবে দুটো হিসাব করলে তো হয়ে গেল, দুটো সহজ হয়ে গেল। কিন্তু দুইটা আমাদের একই সঙ্গে কখন হয় সেই পার্টটা যদি বের করতে চাই, তাহলে আমরা কিন্তু এভাবে বের করা খুবই সহজ হয়, খুবই একটা সুন্দর প্রসেস হয় এটা। তো কি লিখতে পারি এটাকে? এটা লিখতে পারি যে সংখ্যাকে এইভাবে লেখা যায়। আচ্ছা, এলসিএম অফ 4 আর 6 কত আসে? যদি চিন্তা করে দেখেন 4 আর 6 এর ক্ষেত্রে যেভাবে এলসিএম বের করেন, 2 আসে 3, 12 আসে, তাই না? 12 আসে হচ্ছে এলসিএম। তাহলে x is congruent to 3 mod 12, এই মানে x কে আমরা এভাবে লিখতে পারি, x equals to 12 ধরে নেই k plus 3, এভাবে লেখা যায়, তাই তো? আচ্ছা, এখন আমাদের সংখ্যাটা হতে হবে 1 থেকে 2024 এর মধ্যে। এর মানে 12, আমি যদি k এর মানটা নেগেটিভে নিয়ে যাই তাহলে কিন্তু হবে না। k এর মান যদি 0 বসাই তাহলে হবে। তাহলে k হতে পারে আমার 0 হতে পারে, k আমার 1 হতে পারে, 2 হতে পারে, তাই না? k কত পর্যন্ত হতে পারে? k আমার 2024 হতে পারে? হতে পারে না, কারণ তাহলে আমার অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে আমরা k এর মান ইচ্ছে মতো বসা বসে দেখি আমরা কতগুলা ভ্যালু বসাতে পারি k এর। যতগুলো k এর ভ্যালু বসাতে পারবো ততই তো আমার অ্যানসার হওয়ার কথা, তাই না? আচ্ছা, তাহলে একটু দেখি সর্বোচ্চ কত হলো। আমরা বুঝলাম সর্বনিম্ন আমরা কত বসাতে পারি। সর্বনিম্ন আমরা 0 বসাতে পারি, কারণ 0 বসালে আমাদের এখানে 3 থাকছে, খালি x এর ভ্যালু 3 হতে পারছে। আচ্ছা, সর্বোচ্চ কি বসাতে পারি একটু খেয়াল করে দেখি। এই যে x এর ভ্যালুটা কতর মধ্যে আছে? 1 থেকে শুরু করে 2024 পর্যন্ত। তো এটা তো বুঝে গেলাম লোয়েস্ট ভ্যালুটা আমাদের 0 নিতে পারছি k এর। আচ্ছা, হাইয়েস্ট ভ্যালুর জন্য আমরা কি চিন্তা করতে পারি? যে 12k + 3, এটা হাইয়েস্ট ভ্যালুতে বোঝাই গেছে, মানে হচ্ছে 2024 এ বোঝাই গেছে। তো সেক্ষেত্রে দেখি তো k কত আসছে। 12k =
2021 k is equal to 2021 divided by 12 দেখি এটা কত কাছে আসছে এটা আসছে আমার 12 8 82 6 12 72 7 12 84 আচ্ছা 72 82 10 101 তাহলে 8 12 96 কিছু ভাগশেষ থাকছে আমার 96 আর মনে হয় 5 ভাগশেষ থাকছে আচ্ছা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 168 আমার সর্বোচ্চ নিতে পারছি এর বেশি নিলে কিন্তু আমার সেটা 2024 কে ক্রস করে ফেলবে এটা আমার হচ্ছে নিতে পারছি যদি আমি 169 নিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না 169 নিয়ে দেখি আমরা কি আসে 12 টাইমস 169 যোগ 3 তো সেটা কত আসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2028 চলে আসছে মানে হচ্ছে মানে অনেক বড় সংখ্যা অলরেডি হয়ে গেছে এর সঙ্গে যদি আমি 3 অ্যাড করি তাহলে আরো বড় সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি আমরা কিন্তু মানে 169 আমরা নিতে পারছি না আমাদের আমরা সর্বোচ্চ 168 নিতে পারি আর আমরা দেখলাম কি সর্বনিম্ন কত নিতে পারি সর্বনিম্ন 0 নিতে পারি তাহলে এভাবে চলতে 168 পর্যন্ত আমরা নিতে পারবো কে এর ভ্যালু তাহলে আমরা টোটাল কয়টা সংখ্যা পাচ্ছি এটা 0 থেকে শুরু করে 168 পর্যন্ত 169 এর সংখ্যা পাচ্ছি x এর ভ্যালু তাহলে এই 169ই হচ্ছে আমার অ্যানসার ওকে এবার আমরা 5 নং কোশ্চেনে চলে যাই 5 নং কোশ্চেনটা একটা জিওমেট্রির কোশ্চেন মোস্ট প্রবাবলি হ্যাঁ জিওমেট্রির কোশ্চেন একটা আচ্ছা তো জিওমেট্রির কোশ্চেন আমরা ছবিটা আগে এঁকে ফেলি এটা দেখতে পাচ্ছি তিনটা ষড়ভুজ দেওয়া আছে আমাদের 5 নাম্বার কোশ্চেনে তিনটা ষড়ভুজ দেওয়া আছে একটা পার্টিকুলার একটা শেপে তারা আছে একটা ওরিয়েন্টেশনে তারা আছে পার্টিকুলার সেটা এটার মতো আঁকা লাগবে কিছুটা এরকম ওকে তো এটা হচ্ছে আমার ষড়ভুজ এই ষড়ভুজের ক্ষেত্রে তারা কি করেছে এই দুটো পয়েন্ট অ্যাড করে দিয়েছে এই দুটো পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট অ্যাড করে দিয়েছে আর এই পয়েন্ট অ্যাড করে দিয়েছে এই এরকম এখন অ্যাড করে দেওয়ার পরে তারা বলছে যে এইটুকু এরিয়া আর এইটুকু এরিয়ার যোগফলকে তারা লিখছে 10√3 মানে আমি লিখছি যে কালো অংশের ক্ষেত্রফল বা কালো সংক্ষেপে যদি লিখি সেটা হচ্ছে আমার 10√3 আমাকে জিজ্ঞেস করছে যে বাহুর দৈর্ঘ্যকে a√b লেখা যায় তো বাহু আমরা নাম দিয়ে ফেলি নাম দিলে মনে সুবিধা হবে a b c নাম দিতে থাকি a b c d e f g h i j k l m এই পয়েন্টটার নাম দেই n এই নাম পয়েন্টের নাম দেই হচ্ছে o তাহলে সবগুলো পয়েন্ট নাম দেওয়া হয়ে গেল তাহলে সুবিধা হবে বলতে আর কি তো কালো অংশের ক্ষেত্রফল হচ্ছে 10√3 আমাকে বলছে যে কোন একটা বাহু লিখি আমরা যে কোন একটা বাহুর দৈর্ঘ্যকে লেখা যায় a√b লেখা যায় আমাকে জিজ্ঞেস করছে যে a + b কত a + b = what এটা জিজ্ঞেস করছে আমাকে ওকে তো a + b what এভাবে আসলে চিন্তা করার দরকার নেই আমরা বাহুটাকে x ধরে নিতে পারি যে কোনো একটা বাহু ধরে নিলাম যে বাহু হচ্ছে x আর যেহেতু এখানে সুষম ষড়ভুজ বলা আছে সুষম ষড়ভুজ মানে হচ্ছে তার সমস্ত বাহুই হচ্ছে ইকুয়াল তাহলে সবগুলো বাহুই হচ্ছে আমার x তো আমাদের হচ্ছে মোটামুটি একটা ট্রায়াঙ্গেল একটা বুঝতে পারছি যে এই চারটা ট্রায়াঙ্গেল কিন্তু সেম এরিয়া কারণ ব্যাপারটা খুবই সিমেট্রিক হওয়ার কারণে আমরা কিন্তু বুঝতে পারছি যে সবগুলো সেম আর যেহেতু রিজিওনাল লেভেলের প্রবলেম তাই কিন্তু এটা প্রমাণ করা লাগবে না যে আসলে কি ইকুয়াল কিনা বা কি হচ্ছে বা তারপর আমি দেখাতে পারি যে
যদি এটা দেখেন যে এই অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল, অন্য কাজে দেখালে হয়তো সুবিধা হবে, যে এই অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই সাইড আর এই সাইড কিন্তু ইকুয়াল, কারণ তিনটাই কিন্তু সুষম ষড়ভুজ। আর এই বাহু দেখা যাচ্ছে যে এই বাহু মানে এই ষড়ভুজের ক্ষেত্রে একটা বাহু, এখানে আবার একটা বাহু আছে, মানে এই ষড়ভুজের একটা বাহু, এই ষড়ভুজের একটা বাহু, মানে হচ্ছে যেহেতু সবগুলো সাইডই ইকুয়াল, এটা আবার এটারও সবগুলো সাইড ইকুয়াল, আবার এটা একটা কমন সাইড আছে, মানে হচ্ছে আসলে সবগুলো সাইড সবারই আসলে ইকুয়াল, এটা বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেল যেমন ইকুয়াল পেলাম, এই বাহু ইকুয়াল পেলাম, আর কোনটা কি ইকুয়াল আছে? এই যে এই অ্যাঙ্গেলটা যদি দেখি আমরা, এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে দাগটা দিলাম, এই যে এই অ্যাঙ্গেলটা, এটা তো একটা অ্যাঙ্গেল, তাই না? সুষম ষড়ভুজের একটা অ্যাঙ্গেল, আমরা কি জানি সুষম ষড়ভুজের সবগুলা অ্যাঙ্গেলই তো ইকুয়াল, তাই না? তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা তাহলে ইকুয়াল হবে। আর আমরা কি জানি যে দুইটা কোণ যদি সমান হয় তাহলে এই কোণটাও সমান, এই যে এই কোণটাও সমান, তাহলে আলটিমেটলি পুরা ত্রিভুজটা কিন্তু সর্বসম হয়ে যাচ্ছে, এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হয়ে যাচ্ছে। কিন্তু এত কিছু কিন্তু আমাদের মানে রিজনাল লেভেলে মানে প্রমাণ করে করে দেখানোর কিছু নেই। তো আলটিমেটলি আমরা সবগুলো এভাবে প্রমাণ দেখাতে পারবো যে সবগুলো আমাদের সেম হচ্ছে, বাট সিমেট্রি থেকে জিনিসটা কিন্তু আমরা সহজে বুঝে ফেলতে পারছি। এখন আমরা দেখি, আমরা যদি যে কোনো একটার এরিয়া যদি বের করতে পারি, তাহলে ওটা দিয়ে কিন্তু আমরা সবগুলার এরিয়া মানে 4 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, তাই না? কারণ একটা এরিয়া যা পাবো ওই তো এখানে সেম, এখানেও সেম, এখানেও সেম, তো 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে আমরা লিখি, এটা ওটা লিখে ফেলি যে বাহু এক্স এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে আমার কালো অংশ, সেটাই হচ্ছে আমার এই এফ এম এন। এই ট্রায়াঙ্গেলের যে এরিয়া হবে, এই এরিয়াটার 4 গুণ, কারণ 4টা ইকুয়াল আমি দেখা দিয়েছি, কারণ সর্বসম ত্রিভুজ। এই তো এখন এই এরিয়াটা আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা, এখানে একটা জিনিস দেখার আছে, এটা বোঝা যাচ্ছে যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, তাই দেখা যাচ্ছে যে এই বাহু ইকুয়াল, তাহলে আলটিমেটলি এটা কিন্তু মধ্যবিন্দু, এটা যে মধ্যবিন্দু এটা কিন্তু প্রমাণ করে ফেলছি। তাহলে এখন এটা যদি আমরা অ্যাড করে ফেলি এই দুটো পয়েন্ট, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে একটা যদি ত্রিভুজ হয়, যে কোনো একটা ত্রিভুজ, এই ত্রিভুজে যদি একটা মধ্যবিন্দু আমরা নিয়ে ফেলি, তাহলে এই এরিয়া হচ্ছে সমান হয়। কেন সমান হয়? আপনারা কিন্তু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিয়ে চিন্তা করতে পারেন। মানে ভূমি অর্ধেক হয়ে গেছে, উচ্চতা এখনো সেমই আছে, তাহলে ক্ষেত্রফলগুলো অর্ধেক হয়ে যাবে। মানে বলার চেষ্টা করছি যে কোনো একটা ত্রিভুজ যদি নেই, ত্রিভুজে যদি এটা যদি মধ্যবিন্দু হয়, এটা যদি সমান হয়, যদি এরকম করে একটা মধ্যমা এঁকে দেই আমি, তাহলে এই যে এরিয়া সেম এরিয়া হবে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি? এই এরিয়া সেম, তাহলে আলটিমেটলি আমরা এইটা বের করে অর্ধেক করে ফেললেই তো পারি। তাহলে আমরা বলতে পারি ডিএফই নিতে পারি আমরা 4 গুণ এই ডিএফই অর্ধেক, তাই না? এই ডিএফই এটার অর্ধেকই তো আমার হচ্ছে যে এই একটা 4/1 কালো অংশ, মানে হচ্ছে এফএমএন, এটা সেম না? আর এটাকে আমি দেখা যাচ্ছে যে এখানে আমি রিফ্লেক্ট করছি আর কি, মানে এই দুটো সেম হচ্ছে আমার। তাহলে ট্রায়াঙ্গেল এফএমএন এর বদলে লিখতে পারি আমি ডিএনই লিখতে পারতাম, ডিএনই। আবার এই ডিএনই কে কি লিখতে পারি আমি? হাফ গুণ এফডিই লিখতে পারি। এই তো এটা লিখতে পারি। এখন এফডি কেন লিখলাম, লিখে কি সুবিধা? আসলে দেখা যাচ্ছে জিনিসটা আস্তে আস্তে আমার সুন্দর হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই এরিয়াটা কিভাবে পেতে পারি? আমরা একটা কাজ করতে পারি, এইটুকু তো আমরা এক্স ধরেছি, তাই না? এইটুকু এক্স। আবার আমরা এখন যদি এই বাহুটা জেনে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা ইজিলি ক্ষেত্রফল বের করতে পারি। আবার একটা উপায় আছে, আসলে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া অনেকভাবে বের করা যায়। যেমন আমরা যদি 3টা বাহু জেনে যাই, তাহলে হেরনের যে সূত্রটা আছে, যেমন যদি এ, যদি বি, যদি সি হয়, আমরা কি জানি? ক্ষেত্রফল কি লিখতে পারি? এরিয়া কি লিখতে পারি? √s b s c ফর্মুলা বের করতে পারি, তাই না? এস হচ্ছে আমাদের কি অর্ধ পরিসীমা, ওটা দিয়ে বের করতে পারি। ওটা একটু বড় হয়ে যায় আর কি। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে যদি আমরা 2টা বাহু জানি, একটা ট্রায়াঙ্গেল যদি 2টা বাহু জানি, আর যদি এই অ্যাঙ্গেলটা জেনে ফেলতে পারি, তাহলে আমরা লিখতে পারি হাফ এ বি সাইন থিটা।
এটা একটু সুবিধা হয় আর কি। এখন এগুলো কোথা থেকে এসেছে সূত্র, এগুলো কিন্তু নিজেরাই বের করা যায়। মানে একটা যদি লম্ব টেনে দেখা যাচ্ছে লম্বটা কিরকম হচ্ছে, এগুলা শর্ত দেখানোর আর টাইম নেই, তাই না? এবার হেরনের সূত্র কোথা থেকে আসলো, অনেক জিনিসপাতি কিন্তু আগে থেকে শিখে রাখা লাগে। আচ্ছা, তো আমি ধরে নিলাম যে আপনারা সূত্রগুলো পারেন। এখন সূত্রগুলো আমি ইউজ করে কিভাবে প্রবলেম সলভ করা যায় সেটা আমি দেখাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে এই FDE এটা আমরা কি লিখতে পারি? আচ্ছা, 4 ইন্টু হাফ, এটা তো সহজে লিখে ফেলতে পারি। 4 কে অর্ধেক করলে কি হয়? 2 হয়। তাহলে 2 টাইমস ট্রায়াঙ্গেল FDE, এটার এরিয়া লিখতে পারি। আচ্ছা, এখন FDE যে এরিয়া, এটাকে কি লিখতে পারি? আমরা এই বাহুটা কি ধরছি? x ধরছি, এই বাহুটাকে x ধরছি। আমি যদি এটাকে আলাদা করে একে দেখাই, FDE, আমি আচ্ছা FE, এখানে হচ্ছে D, এই ট্রায়াঙ্গেলটাকে আমি আলাদা করে এখানে একে দেখালাম। তো এই বাহুটা আমরা কি ধরেছি? x, এই বাহুটা কি ধরেছি? x। আর এদের অন্তর্ভুক্ত কোণ কত এটা একটু জানা লাগবে, যে ষড়ভুজের সবগুলো কোণের সমষ্টি কত বা একটা কোণ কত, এটা কিভাবে বের করতে পারি এটা একটু দেখাই আমি। এটা খুবই আসলে ইন্টারেস্টিং একটা বিষয়। এখানে যদি ষড়ভুজ নেই একটা, আচ্ছা প্রথমে আমি অ্যাঙ্গেলগুলোর যোগফল দেখাই। অ্যাঙ্গেলগুলো কিন্তু আমরা এভাবে ট্রায়াঙ্গেল এঁকে বের করতে পারি। ট্রায়াঙ্গেলের আমাদের সবগুলা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে কত? এইটা 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 মিলে কত? 180 ডিগ্রি। আবার এইটা এইটা এইটা, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 180 ডিগ্রি। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হবে? এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এইটা এটা এটা মিলে 180 ডিগ্রি। আবার এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হবে? এটা 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 মিলে 180 ডিগ্রি। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে আমরা এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, মানে ষড়ভুজের সবগুলা কোণ আমরা পেয়ে গেলাম, তাই না? কিভাবে পেলাম? এটা সবগুলো কোণের সমষ্টি, এটা সবগুলো কোণের সমষ্টি, এটা সবগুলো কোণের সমষ্টি, এটা সবগুলো কোণের সমষ্টি, মানে 4 টাইমস 180 ডিগ্রিস। চারটা ট্রায়াঙ্গেলের জন্য 4 বার 180 ডিগ্রি। তাহলে 4 18 72, 720 ডিগ্রি। 720 ডিগ্রি পেয়ে গেলাম। আর আমরা জানি কি, যে সুষম ষড়ভুজের সবগুলো কোণ সমান। এর মানে কি? 720 ডিগ্রিকে আমরা 6 দিয়ে ভাগ করব কেন? 720 ডিগ্রি ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এক একটা অ্যাঙ্গেল। তাহলে আমরা অ্যাঙ্গেলটা জানি, কত সুন্দর করে অ্যাঙ্গেলটা আমরা জেনে গেলাম। তাহলে অ্যাঙ্গেলটা জানি আমরা, তাহলে কি করব? আমরা দেখো যে সূত্রটা দেখলাম, হাফ AB sin থিটা। হাফ এও হচ্ছে x, বিও হচ্ছে x। এই যে এই বাহুটা x, এই বাহুটা x, অন্তর্ভুক্ত কোণ কত? 120 ডিগ্রি। তাহলে হাফ AB sin 120 ডিগ্রি। এখন কথা হচ্ছে sin 120 ডিগ্রি যদি কেউ না পারে তাহলে সে কি করতে পারে? সে হেরনের সূত্র ইউজ করতে পারে। আবার হেরনের সূত্রের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ওটা যদি সে না জানে তাহলে কি হবে? আসলে ম্যাথ অলিম্পিয়াডে কিন্তু কিছু বিষয় জেনেই আসতে হবে। মানে একেবারে যদি কেউ কিছু না জানে তাহলে কিন্তু কিছুটা প্রবলেম হয়ে যায় আর কি। আসলে মানে ফর্মুলাগুলো জানতে হয়, ওগুলো জেনে আবার প্রবলেম সলভ করা কিভাবে লাগবে সেটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, তো এখানে এই 2 আর হাফ তো চলে গেল, তাহলে আমরা আলটিমেটলি x স্কয়ার sin 120 ডিগ্রি চলে আসছে। আর আমাকে কি বলে দিয়েছে যে x স্কয়ার sin 120 ডিগ্রি মানে হচ্ছে কালো অংশের, সরি এটা কি করছি আমি, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে x স্কয়ার sin 120 ডিগ্রি হচ্ছে আমাদের কালো অংশ। আর কালো অংশ আমার কি দেওয়া আছে? 10√3। তাহলে সবকিছু মুছে ফেলি আর ওই মেইন কথাটা লিখি এখানে। এখানে কি আসছিল আমাদের? এরিয়াটা আসছিল x স্কয়ার sin 120। তাহলে এখানে লিখি x স্কয়ার sin 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 10√3, তাই তো? কারণ আমাদের কি, আমরা দেখলাম এটাই আমাদের এরিয়া, আবার এরিয়া হচ্ছে আমাদের 10√3। তাহলে x স্কয়ার sin 120 হচ্ছে 10√3। এখন x স্কয়ার তো বুঝলাম, sin 120 কত? এগুলো কিন্তু আসলে শিখে আসা লাগে, এগুলো আসলে হঠাৎ করে দেখানো পসিবল না। আমি তো এভাবে করছি আর কি। sin 120 কি লিখতে পারি? sin 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি 10√3। আসলে এখন কেউ বলবেন হয়তো যে ক্লাস 7 এর স্টুডেন্ট কিভাবে জানবে এত কিছু। তো আসলে হয়তো বা এই সমস্ত প্রবলেম অন্যভাবেও সলভ করা যায়, বাট আমি যে নিয়মে সলভ করেছি আমি সেটা দেখাচ্ছি আর কি। হয়তো এটা সিনথেটিক মেথডে করা যায় বা অন্য কোনো মেথডে, বাট আমার মাথায় যে মেথডটা এসেছে আমি সেটা জাস্ট দেখাচ্ছি আর কি। এখন একটু তো পড়াই লাগবে, তাই না? ম্যাথ অলিম্পিয়াডের ক্ষেত্রে সব তো আর জানা জিনিস হবে না। আচ্ছা, এখানে লিখতে পারি x স্কয়ার sin cos হয়ে যাবে এখানে sin 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে কি? cos 30 ডিগ্রি হবে 10√3।
তাহলে x স্কয়ার cos 30 ডিগ্রি কি হবে √3/2 10√3 তাহলে √3 কাটা x স্কয়ার আসছে আমার 20। আচ্ছা x স্কয়ার 20 চলে আসছে, আমার কাছে কি জানতে চাইছে বাহু, নট বাহু স্কয়ার। তাহলে বাহুটা কি আসে আমার এখান থেকে x আসছে আমার √20। মাইনাস দিব না কেন, প্লাস মাইনাস কেন লিখলাম না, কারণ আমাদের বাহুর দৈর্ঘ্য তো ঋণাত্মক হতে পারে না, তাই না? বাহু তো একটা সার্টেন পজিটিভ একটা জিনিস। আচ্ছা, তাহলে এখানে আমাদের কিন্তু বলেছে a √b আকারে প্রকাশ করতে, আমরা কিন্তু জাস্ট √20 রাখলে হবে না, এটাকে a √b আকারে লিখতে হবে। তো ওটা কিভাবে লিখতে পারি, এখানে আমরা কিন্তু এভাবে লিখতে পারি 5 টাইমস 4 লিখতে পারি, 5 টাইমস 4। আবার এটাই কি লিখতে পারি x আচ্ছা সব দেখা যাচ্ছে এখানে। আচ্ছা √5 টাইমস √4, √4 কত 2, তাহলে আলটিমেটলি 2√5 লিখতে পারছি। তাহলে x কি আসছে আমার 2√5, এটাই আমার কি a √b, এটাই আমার কি a √b। তাহলে এখান থেকে a কি পাচ্ছি আমরা, a পাচ্ছি আমরা 5, সরি a পাচ্ছি আমরা 2, b পাচ্ছি 5। তাহলে আলটিমেটলি a প্লাস b কত আসছে 2 প্লাস 5 মানে হচ্ছে আমার 7। এটাই হচ্ছে অ্যানসার। ওকে, তো আশা করছি এই প্রবলেমটা বোঝা গেছে। কিন্তু এই যে সূত্রগুলো ইউজ করলাম, সাইন ইউজ করলাম, এগুলো আসলে কিছুটা আইডিয়া থাকা লাগে, কারণ একটু হাই লেভেলের বইগুলো পড়া লাগে। ক্লাস 6 থেকে 10 এর যে বইগুলো আছে সেগুলো যদি পড়ে ফেলা হয়, বেসিকগুলো যদি ক্লিয়ার করা হয়, তাহলে দেখা যাচ্ছে অনেকখানি এইসব প্রবলেম বোঝা যাবে। আর ঢাকার কোশ্চেনগুলো করা হয় কি যে একটু বেশি টাফ করা হয়, এই কারণে হচ্ছে একটু অ্যাডভান্সড কনসেপ্ট আসলে লাগেই, মানে কিছু এখানে করার নাই, যেহেতু ম্যাথ অলিম্পিয়াড একটু হাই লেভেলের জিনিসপাতি দেওয়া হয় আর কি। আচ্ছা এবার আবার 6 নম্বর প্রবলেম চলে যাই। 6 আমাকে বলছে √a প্লাস b প্লাস √c প্লাস d, এইটাকে √6250 আকারে লেখা যায়, বা √6250 কে এইভাবে লেখা যায়। ঠিক আছে, তো a b c d হচ্ছে পূর্ণ সংখ্যা, a b c d চারটাই কি আমার পূর্ণ সংখ্যা, চারটাই আমার পূর্ণ সংখ্যা। এখন a প্লাস b প্লাস c প্লাস d এর সর্বনিম্ন মান নির্ণয় করো। a প্লাস b প্লাস c প্লাস d এটার মিনিমাম ভ্যালু কি হবে এটা জানতে চাইছে আমার কাছে। ওকে, তো এই কোশ্চেনে কিভাবে সলভ করতে পারি, শুরুতে আমরা দেখি যে এখানে একটা পার্ট আছে, এই পার্টটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি কি হচ্ছে। √6250 কে একটু সিম্পলিফাই করি। তো √6250 এখানে একটু পরিচিত লাগছে না, 625 আসলে এটা কিন্তু 25 এর স্কয়ার 625, তাই না? এগুলা জাস্ট একটু খেয়াল করলে বোঝা যায়, এগুলা কিন্তু বিভিন্ন টেকনিক আছে, শর্ট টেকনিক। 25 স্কয়ার কি 625, একটু দেখাই দেই সুন্দর টেকনিকটা কি। যেমন আমাকে যদি কেউ বলে যে 55 এর স্কয়ার করতে, আমি কি করব জানেন, এই 5 এর সাথে 5 এর পরেরটা মাল্টিপ্লাই করব। 5 এর পরের সমান কি 6, তাহলে কি হবে 5 টাইমস 6 30 আর লাস্টে 25 বসাই দেব। যদি আমাকে কেউ বলে যে এটা করতে যে 65 স্কয়ার, কি করব 6 এর সাথে 6 এর পরেরটা মাল্টিপ্লাই করব, মানে 7, 6 এর সাথে 42 আর লাস্টে 25 বসাই দেব। এটা খালি 5 এর ক্ষেত্রে হয়। তো 5 এর ক্ষেত্রে বুঝতেই পারছি যে 625। আর এগুলো জানলে ভালো কেন, কারণ হচ্ছে যে ম্যাথ অলিম্পিয়াড যেহেতু ক্যালকুলেটর নাই, সেহেতু হচ্ছে এই সমস্ত টেকনিক জানা থাকলে মানে একটু ইজিলি করা যায়। তাছাড়া তো মানে গুণ করে এমনিতে করাই যায়। আচ্ছা, তো আলটিমেটলি যে √6250 তাহলে এটা কি লেখা যাবে, √25 টাইমস 25 টাইমস 10 এভাবে লেখা যায়, বা √25 স্কয়ার টাইমস 10, তাহলে আলটিমেটলি 25 √10 এমন আসছে। তো এভাবে লিখতে সুবিধা এই কারণে যে এইটাকে আমরা আলাদা করে এখন √10 আকারে লিখতে পারবো, কারণ √10 তো আমরা এমনি পাবো না, তাই না? মানে কোনো কিছু প্লাস করে যদি √10 পেতে হয়, ব্যাপারটা এরকম যে √10 প্লাস √10, এখানে আমরা 2√10 পাবো। কিন্তু আমাকে রুটের মধ্যে অন্য কিছু যদি থাকে আমার, তাহলে আমরা কখনোই কিন্তু √10টা পাবো না। এটা কিন্তু একটা ভালো একটা ক্যাচ, এটা থাকলে হচ্ছে বোঝা যায় যে √a প্লাস b আর √c প্লাস d কিরকম হতে পারে। আবার এখানে একটা কথা আছে যে এই a প্লাস b বলছে, c প্লাস d বলছে, আমার কিন্তু এখানে a প্লাস b আর c প্লাস d কিন্তু বসে গেছে। তো আলটিমেটলি আমরা কিন্তু a প্লাস b কে একটা ধরে নিতে পারি, x ধরে নিতে পারি, c প্লাস d কে আমরা y ধরে নিতে পারি, তাই না? এভাবে ধরলে তো সুবিধা হয়, কারণ আলটিমেটলি a প্লাস b থাকার তো কোনো মানে হয় না, মানে কোনো তো মানে ইউজ দেখছি না। মানে a প্লাস b আলটিমেটলি পুরোটাই তো লাগছে না, মানে রুটের মধ্যে যা আছে সেটা তো আবার এখানে লাগছে, আবার এখানে যা আছে সেটা তো এখানে লাগছে, তাহলে আলটিমেটলি a প্লাস b লেখার তো কোনো মানে নাই। তাহলে কোশ্চেনটাকে আমরা √x প্লাস √y চিন্তা করতে পারি। তাহলে কোশ্চেনটা এখন যদি আমি একটু সিম্পলিফাই করে লিখি, কোশ্চেনটা আবার এরকম আসছে যে √x প্লাস √y ইকুয়ালস টু 25 √10।
এখন এখান থেকে আমরা চিন্তা করব যে এখন কি করা যায়। 25√10 আমরা কি বলেছিলাম, √10 কে কিন্তু আলাদা করে লেখা যায় না, মানে দুইটা প্লাস করে, মানে আমি যদি কখনো এরকম করি যে √5 প্লাস √2, আমি কখনো কিন্তু √10 পাবো না। √10 এর সাথে আমার প্লাস মাইনাস কিছু একটা করা লাগবে, এই হচ্ছে কাহিনী। তো তাহলে এখানেও √10 থাকবে, এখানেও √10 থাকবে, এটুকু আমরা বুঝতেই পারছি, ঠিক আছে। √10 প্লাস √10 কিছু একটা হয়ে আমার 25√10 আসবে। তো ধরে নিলাম এখানে আমার m, এখানে আমার n, √10, দুটো √10 অ্যাড করে আমি হচ্ছে 25√10 পাচ্ছি। তাহলে আলটিমেটলি এখানে তো √10 এ আমার কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে 25 n আর m নিয়ে। আমি লিখতে পারি যে m প্লাস n ইকুয়ালস টু 25। আমার কাজ কি, আমার কাজ হচ্ছে m প্লাস n এর মিনিমাম ভ্যালু বের করা, মিনিমাম। তো m প্লাস n এটার আমার মিনিমাম ভ্যালু, এটার ভ্যালু তো 25, আমি তো দেখতেই পাচ্ছি। কিন্তু আমার কাজ হচ্ছে a প্লাস b প্লাস c প্লাস d এর মিনিমাম ভ্যালু। আচ্ছা এখানে একটু দেখি, a প্লাস b কে আমরা কি লিখেছি, x লিখেছি, c প্লাস d কে কি লিখেছি, আমরা y লিখেছি। তাহলে এটার মিনিমাম ভ্যালু বের করা লাগবে। আচ্ছা এখন ওই √x কে আমরা আবার কি লিখেছি এখানে, m√10, √x কে কি লিখেছি, m√10। আলটিমেটলি x কে কি লিখেছি আমরা, m স্কয়ার টাইমস 10, মানে হচ্ছে 10m স্কয়ার, এটা লিখেছি। আবার y কে সেম ভাবে কি লিখতে পারি আমরা, √y কে লিখেছি হচ্ছে n√10। তাহলে আলটিমেটলি এখানে আসছে y ইকুয়ালস টু 10n স্কয়ার। তাহলে ওটা লিখে ফেলি এখানে, তাহলে 10m স্কয়ার প্লাস 10n স্কয়ার, এইটার আমাদের মিনিমাম ভ্যালু লাগবে। বা যদি কমন নিয়ে ফেলি তাহলে 10 টাইমস m স্কয়ার প্লাস n স্কয়ার, এটার মিনিমাম ভ্যালু লাগবে। আচ্ছা এটাকে আগে সিম্পলিফাই করি, তাহলে 10 টাইমস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই জিনিসটার মিনিমাম ভ্যালু লাগবে। আচ্ছা বাট m প্লাস n কত, আমরা তো দেখলাম m প্লাস n আমাদের 25 হতেই হবে। তো এখানে আমরা তাহলে বসাই দিই ভ্যালুগুলা, 25 স্কয়ার মাইনাস 2mn, এই পুরো জিনিসটার মিনিমাম ভ্যালু লাগবে। মিনিমাম কথাটা লিখলাম না, 10 টাইমস 625 মাইনাস 2mn, এর মিনিমাম ভ্যালু লাগবে 6250 মাইনাস 20mn, এটার মিনিমাম ভ্যালু লাগবে। আচ্ছা এখন এই জিনিসটার মিনিমাম ভ্যালু কখন হবে, যখন আমাদের mn এটা সর্বোচ্চ হবে। এটা তো বুঝতেই পারছি তাই না, কারণ mn সর্বোচ্চ হওয়া মানেটা কি, মানে হচ্ছে এখান থেকে আমি অনেক বেশি কিছু বাদ দিতে পেরেছি। তাহলে mn যদি সর্বোচ্চ হয় মাল্টিপ্লিকেশনটা, তাহলে আমাদের সর্বোচ্চ পরিমাণ বাদ দিয়ে আমরা একটা লোয়েস্ট ভ্যালু পাবো, তাই তো। আচ্ছা তাহলে আমরা দেখি যে m প্লাস n তো 25, আমাদের কাজ হবে mn সর্বোচ্চ করা। আচ্ছা m প্লাস n 25 কত ভাবে হতে পারে, mn এর ভ্যালু কি কি হতে পারে, mn এর ভ্যালু আমার যা খুশি হতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই, কারণ আমাদের x y এর উপর রেস্ট্রিকশন নেই, জাস্ট লেখা আছে যে পূর্ণ সংখ্যা হলেই হলো, 0 1 2 থেকে শুরু করে -1 -2 যা খুশি হতে পারে। তাহলে আমরা এখানে দেখি কি কি হতে পারে, 1 25 এমন হতে পারে। আমার আমার কিন্তু mn পজিটিভ হওয়া লাগবে, কারণ mn যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে। mn পজিটিভ হওয়া লাগবে, তাহলে আমরা পজিটিভ সংখ্যা নিয়ে কাজ করি। নেগেটিভ নিয়ে কাজ করলে আসলে একই জিনিস, কারণ আলটিমেটলি দুটো সংখ্যা নেগেটিভ হয়ে, তাই না, একই জিনিসই চলে আসছে। আচ্ছা 125, আচ্ছা এখানে আচ্ছা নেগেটিভ নিলে তো জিনিসটা আসলে বড় আনা যায় নাকি, 65 আর যদি 25 করি, 65 থেকে কত গেলে 25 থাকে, দুইটা নেগেটিভ হওয়া লাগে। আর দুইটা নেগেটিভ হলে তো আবার সম্ভব না, কারণ একটা নেগেটিভ একটা পজিটিভ হলে তো আবার ওটা নেগেটিভ চলে আসছে। হয় দুইটা পজিটিভ হওয়া লাগবে, দুইটা নেগেটিভ হওয়া লাগবে। দুটো নেগেটিভ হলে তো পসিবল না কখনো 25 পাওয়া, তাহলে না নেগেটিভ দিয়ে কোনো কিছু হচ্ছে না এই কারণে। কারণ দুটো যদি নেগেটিভ হয়ে যায়, এমও নেগেটিভ এনও নেগেটিভ, তাহলে তো 25 পেতে পারি না আমরা, তাই না। তাহলে দুটোই পজিটিভ দিতে হবে। তাহলে 1 প্লাস 25 নিয়ে আমরা, সরি 1 প্লাস 24 নিয়ে কি পেতে পারি, 25 পেতে পারি। 0 প্লাস 25 নিয়ে কি পেতে পারি, 25 পেতে পারি। তারপরে 0 যদি নিয়ে ফেলি, আচ্ছা 0 নিয়ে ফেললে কি হবে, মাল্টিপ্লিকেশনটা আমাদের সর্বোচ্চ তো হবে না, সর্বনিম্ন হয়ে যাচ্ছে। তাহলে 0 আমরা নিতে পারবো না, বুঝেই গেছি আমরা আগে থেকে। 1 যদি নেই তাহলে এরকম আসে, 2 নিলে কি আসে, 2 প্লাস 23 আমার 25 আসে। একইভাবে আমার 3 প্লাস এবং করতে 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 আলটিমেটলি আমাদের এরকম আসবে 23 প্লাস 2
তারপরে হচ্ছে 24 প্লাস 1। দেখেন জিনিসটা কিন্তু রিভার্স হয়ে গেছে। আগে আমরা 1 আর 24 নিলাম, এখন আমরা 24 আর 1 নিচ্ছি, তো আলটিমেটলি 25 পাচ্ছি। কিন্তু আমাদের গুণফল কখন সর্বোচ্চ হচ্ছে বলেন তো মাঝখান দিয়ে? 1 আর 24, এরপর হচ্ছে 2 আর 23, এরকম করতে করতে আপনারা একটু অবজার্ভ করলেই বুঝবেন একদম মাঝামাঝি জায়গায় কিন্তু আমাদের গুণফলটা সর্বোচ্চ হচ্ছে। যোগফল তো সবসময় 25 আছে, কিন্তু গুণফলটা কখন দেখেন 24, 24 একে 24, 23 দুগুণে 46। যদি গুণফল চিন্তা করি 24 আর 1 এর গুণফল হচ্ছে 24, 23 আর 2 এর গুণফল হচ্ছে 46। গুণফল কিন্তু বাড়ছে, বাড়তে 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 মাঝখানে গিয়ে একদম ম্যাক্সিমাম হবে, তারপর আবার আগের জায়গায় ফেরত আসবে। দেখেন এই 24 গুণ 1 হচ্ছে 24, আবার দেখেন নিচে 24 গুণ 1 24, 23 দুগুণে 46, এরকম। কিন্তু মাঝে এসে কোন এক সময় তারা হাইয়েস্ট হয়েছিল। মাঝে কোন সময় আমরা 25 কে জাস্ট 2 দিয়ে ডিভাইড করে বুঝতে পারছি এটা 12.5 এর কাছাকাছি কিছু একটা হবে, মানে হচ্ছে 12 আর 13। যখন 12 আর 13 আমরা যোগ করেছি এখানে 12 যোগ 13, তখন আমাদের গুণফলটা সর্বোচ্চ হয়েছে। আর সেই সর্বোচ্চ গুণফল মানে কি? এটা কি m, এটা হচ্ছে n। সর্বোচ্চ গুণফলটা যদি আমি বাদ দিয়ে দেই তাহলেই তো আমরা মিনিমাম ভ্যালুটা পেয়ে যাব। তাহলে দেখি একটু আমাদের 12 গুণ 13 কত আসে। এখানে 12 গুণ 13টা করি, 12 গুণ 13 যদি লিখি, যদি হাতে ক্যালকুলেশন করি, কারণ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটর নাই, 10 যোগ 3, তাহলে 12 গুণ 10 হচ্ছে 120, 12 গুণ 3 হচ্ছে 36, তাহলে আলটিমেটলি 156 আসে, তাই না? 120, 3 12 36, 156 আসে। তাহলে আমরা 156 গুণ 20 করতে হবে। আলটিমেটলি পুরো ক্যালকুলেশনটা করে ফেলি, 6250 মাইনাস 20 গুণ 156, 6250 মাইনাস 156 দুগুণে কি হয়? আচ্ছা এখানে 300 আসছে, আর 6 দুগুণে 12, মানে 312, 312 আর 0। এটাকে আমি যদি হাতে ক্যালকুলেশন করতে চাই তাহলে লিখতে পারি 6000 মাইনাস 3000, 6000 থেকে 3000 মাইনাস করলাম, 250 থেকে 120 মাইনাস করলাম। এভাবে যদি চিন্তা করি তাহলে আমাদের আলটিমেটলি 3000 আসছে, আর এখানে 250 থেকে যদি 120 বাদ দিই, এর মানে হচ্ছে 250 থেকে 100 বাদ দিলে হয় হচ্ছে 150, আর যদি আরো 20 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমার 130 থাকে। তাহলে 3130, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করছি যে এই প্রসেসটা পুরোপুরি বুঝতে পেরেছেন। এখন আমরা যাব আমাদের 7 নং কোশ্চেন। 7 নং কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন, কারণ এখানে কিন্তু বাইনারির কনসেপ্টটা মোটামুটি বোঝা লাগে যদি পুরোপুরি প্রমাণ দিয়ে যদি বুঝতে চান। আর যদি প্রমাণ ছাড়া যদি করতে চান, মানে জাস্ট একটু প্যাটার্ন দেখে, যেহেতু রিজনালের কোশ্চেন, তাহলে আবার ইজি আছে। মানে রিগোরাস প্রসিজার মেইনটেইন করলে কিন্তু অনেক থিওরি বোঝা লাগবে। আর যদি কয়েকটা জাস্ট প্যাটার্ন দেখে করা হয় তাহলে মজাও লাগবে, আবার মানে সহজও হবে। মানে এখন কোনটা চাচ্ছেন সেটা একটা মানে দেখার বিষয়। তাহলে আমি সহজটাই দেখাই, কঠিনটা যদি দেখতে হয় তাহলে হচ্ছে আমরা ওটা ন্যাশনাল লেভেলে যখন হবে তখন না হয় দেখালাম, বা যদি কেউ কমেন্টে লেখেন তাহলে হয়তো আমরা একদম রিগোরাস প্রসেসটা দেখাচ্ছি। কোশ্চেনে বলেছে যে সামিন ও স্বর্গ গণনা করার জন্য 0 আর 1 ব্যবহার করো। আচ্ছা, 0 আর 1 ব্যবহার করে মানে হচ্ছে মানে বাইনারি সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম। এই বাইনারি নাম্বার সিস্টেম একটু পড়াশোনা করলে বুঝবেন যে এই বাইনারি নাম্বার সিস্টেমটা খালি 0 আর 1 নিয়ে কাজ করে। যেমন আমি যদি একটু ছোট করে বলি 0 1 2 3 4 5 6 7 8 9, এটা তো আমাদের নাম্বার সিস্টেমে যে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল নাম্বার সিস্টেম, যেটা সেখানে কি করি আমরা এই 10টা সংখ্যা নেই আমরা, বা 10টা অঙ্ক নেই, এরপর আমরা কি করি আবার আমরা শুরু করি 1 থেকে শুরু করি। 1 এর পাশে 0 বসাই, 2 এর পাশে 0 বসাই, 3 এর পাশে 0 বসাই, এক এক করে আমরা চাই। কিন্তু শুরুতে আমরা কি করি, আমরা 1 লিখে এই এরকম করে আমরা 10টা 1 লিখছি, আর পাশে হচ্ছে আমরা 1 2 3 4 5 6 7 8 9 এভাবে লিখছি। তারপর আবার 2 থেকে শুরু করছি, 2 গুলো অনেকগুলো লিখে ফেলছি 10টা, তারপর হচ্ছে 0 1 2 এভাবে আগাচ্ছি। তো ডেসিমালে কি হয়, ডেসিমালে আমাদের সংখ্যাই কিন্তু আমাদের 2টা। তো যদি 2টাই হয়ে থাকে তাহলে আমাদের নিয়ম আমরা কি জানি, পরবর্তীতে আমরা যখন এখানে আসব কি করব, 1 লিখে ফেলবো, 1 এর পাশে 0 লিখবো, তাই তো। এরপরে কি লিখবো, 1 এর পাশে এই যে পরের সংখ্যাটা আছে সেটা লিখবো। এরপর কি লিখবো, 1 এর পরে 1 এর সাথে 2 লিখবো, এরপর 1 এর সাথে 3 লিখবো, তাই তো নাকি? লিখতে পারবো না আসলে। কেন লিখতে পারবো না? কারণ আমাদের সংখ্যা তো আছেই 2টা। তাহলে আমাদের 2 করতে গেলাম, 3 করতে গেলাম। এই যে বলছে সামিনার স্বর্গ, সে কিন্তু তারা দুজন কিন্তু 0 আর 1 বাদে কোনো সংখ্যা চিনেই না। তাহলে সে কিন্তু 2 চিনে না, সে 3 চিনে না, মানে এগুলো বাদ। তাহলে আমাকে চলে যেতে হবে আবার পরের জায়গায়। আমাদের চিন্তা করে দেখেন, আমরা কিন্তু পরে কি করি, একদম লাস্টে গিয়ে 99 পরে কি লিখি আমরা, এরকম লিখি না, 100 1 লিখে 2টা 0 লিখি।
তারপর কি লিখি আমরা 101, 102, 103। তাহলে আমাদের এখানেও কি হবে, 1 লিখবো, এরপর দুটো শূন্য লিখবো। এরপর কি করবো আমরা 101 লিখবো, এরপর কি লিখবো 102 লিখবো। 102 লিখতে পারবো না, কারণ আমাদের 2 বলতে কিছু নাই। আমরা চলে যাবো পরের জায়গায়, চলে যাবো 110 লিখতে পারবো, তারপর 111 লিখতে হবে। এভাবে চলবে, মানে জাস্ট 1 আর 0 1 আর 0 এগুলোতে চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার সিস্টেম। আর বাইনারি নাম্বার সিস্টেম এটাকে আমরা কি বলতে পারি, এটা তো 0ই, এটা হচ্ছে আমরা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 4 5, আচ্ছা 5 হলো, হ্যাঁ এটা হচ্ছে 6, আচ্ছা 60 ঠিক লিখছি আমি, আচ্ছা একটু চেক করে দেখি। আচ্ছা হ্যাঁ 60 লিখেছি, আচ্ছা 7, ওকে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বাইনারি নাম্বার সিস্টেম। তো বাইনারি নাম্বার সিস্টেম এখানে আর কি চাওয়া হয়েছে, আসলে কোশ্চেনের মধ্যে মানে খুবই ট্রিকি ওয়েতে এটা ঢুকা দেওয়া হয়েছে বাইনারি সিস্টেমটা। এটা জানলে আর কি সুবিধাটা হয়। কিন্তু এখানে সিম্পলি যদি আমরা যোগ বিয়োগটা চিন্তা করি, গুণটা যদি চিন্তা করি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। প্রশ্ন কি বলছে আমাকে, প্রশ্ন বলছে সামিনার স্বর্গ গণনা করার জন্য 0 আর 1 ব্যবহার করে, মানে বাইনারি সিস্টেম ইউজ করে আর কি। তো অন্য কোনো অঙ্ক তারা চিনে না। সামিনের কাছে 2024 অঙ্কের একটি সংখ্যা আছে যার সবগুলোই 1। 2024 অঙ্কের সংখ্যা, 2024 অঙ্কের সংখ্যা সবগুলোই 1, মানে 1 1 1 1 1 1 এরকম করতে 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 লাস্টেও 1 1 1, মানে এখানে টোটাল কয়টা অঙ্ক আছে আমার, 2024টা অঙ্ক, 2024টা অঙ্ক আছে, 2024টা অঙ্ক আছে, সবগুলাই 1। এখন সামিন সেই সংখ্যাটিকে বর্গ করে স্বর্গকে দিল। আচ্ছা ধরি এই সংখ্যাটা হচ্ছে আমার s বা n, কিছু একটা x ধরতে পারি, সমস্যা নেই। x হচ্ছে আমার একটা সংখ্যা। এখন এই সংখ্যাটাকে বর্গ করব, মানে x স্কয়ার করব, x স্কয়ার করে দেব, করে ওইখান থেকে 1 মাইনাস করব, x স্কয়ার মাইনাস 1 করব। প্রশ্নে জানতে চেয়েছে যে x স্কয়ার মাইনাস 1 এটার মধ্যে কয়টা 1 আছে। মনে করো যে কোশ্চেনটা খুবই র্যান্ডম, যে এত ঝামেলার একটা জিনিস, এটা কিভাবে করব কিছু মাথায় আসছে না। বাট কেউ যদি বাইনারি টু ডেসিমালের যে কনভার্সনটা এটা যদি একটু বুঝে, তাহলে তারা কিন্তু একটু মানে প্যাটার্নটা হয়তো খুঁজে বের করতে পারবে। এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা কাজ কি করা যায়, একটা হচ্ছে যে ছোট ছোট সংখ্যা নিয়ে একটু ট্রাই করে দেখা যায় যে কি হচ্ছে। যেমন যদি কেউ হচ্ছে যে 1 1 নিয়ে কাজ করে বা 1 1 1 নিয়ে কাজ করে, দূরে নিয়ে কাজ করি আমরা, হ্যাঁ দূরে নিয়ে কাজ করে কিন্তু একটা আন্দাজে আনসার লিখে ফেলা যায়। আর রিজনালি কিন্তু নাম্বারও দিয়ে দেওয়া হবে, কারণ ওরা কিন্তু তোমার মানে ডিটেইলস সর্টটা কেউ জানতে চাবে না, মানে কেউ করতে পেরেছে মানে হয়ে গেছে। বাট এটা কিন্তু অনেক দারুণভাবে সলভ করা যায় এটা প্রমাণ সহকারে। আচ্ছা আমি একটু বলি, এখানে আমাদের ইউজুয়ালি আমরা কি করি, মানে যদি কখনো ডেসিমালে কোনো নাম্বার থাকে, মনে করেন 1 2 3 4 আছে, আমরা জিনিসটা এইভাবে লিখি না, যে কিভাবে লিখি, এই 4 এর সাথে আমরা কি করি, 4 টাইমস 10 টু দি পাওয়ার 0, এর শিখে কি লিখি, সেই স্থানীয় মান যেটাকে বলা হয়, স্থানীয় মানটা কি লিখি, 10 টু দি পাওয়ার 1, 2 টাইমস 10 টু দি পাওয়ার 2, 1 টাইমস 10 টু দি পাওয়ার 3, এভাবে লিখি না। এভাবে লিখে আমরা জাস্ট প্লাস করে দিই, তখন আমরা হচ্ছে আলটিমেট সংখ্যাটা পেয়ে যাই। তো বাইনারিতেও সেম কাজ করা যায়। বাইনারিতেও আমরা এভাবে চিন্তা করতে পারি যে 1 টাইমস 2 টু দি পাওয়ার 0, আর এটাকে লিখতে পারি 1 টাইমস 2 টু দি পাওয়ার 1। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি আমরা এখানে, 2 প্লাস 1 3 পাচ্ছি, 3, এই যে একটু ভুল করেছি এখানে। তো 3 যদি হয় তাহলে 3 টাইমস 3, এটা হচ্ছে আমাদের 9। আবার 9 কে কি লেখা যায়, 9 কে লেখা যায় হচ্ছে 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 টু দি পাওয়ার 0, এভাবে লেখা যায়। তাহলে 2 টু দি পাওয়ার 3 থাকলে আমরা কি করব, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে এখানে একটা 1 দিব, এরপর হচ্ছে 0, এরপর 1। তাহলে 2 টু দি পাওয়ার 3 প্লাস এটাকে লিখতে পারি কি, 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 টু দি পাওয়ার 2 টাইমস 0 প্লাস 2 টু দি পাওয়ার 0, এই যে 1, এই যে 0, এই যে 1, এই যে 101 স্থানীয় মান দিয়ে করে ফেলছি, তাই তো। আচ্ছা এখানে মানে ডেসিমাল আর বাইনারি কনভার্সনটা জানলে খুব ভালো হয় আর কি। 101,
এখানে যদি এখন আমি 1 মাইনাস করে দিই, যে x² - 1 বলেছে, এখানে যদি 1 মাইনাস করে দিই তাহলে আলটিমেটলি 101 - 1 আসছে কত? 100। তো খেয়াল করতে পারছি আমরা যেখানে আমাদের দুইটা 1 ছিল, আমরা একটা 1 পেয়েছি। দুইটা 1 নিয়ে কাজ শুরু করলে আমরা একটা 1 পাই, এটা একটা আমাদের প্যাটার্ন। এবার আমরা তিনটা 1 নিয়ে একটু কাজ করি, তো তিনটা 1 নিয়ে একটু কাজ করি। তিনটা 1 নিয়ে যদি কাজ করি, তিনটা 1 নিয়ে কাজ করছি, তাহলে এখানে আমাদের কি আসছে যদি আমরা হিসাব করি, 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 0। তাহলে 4 5 6 7 7 পাচ্ছি। তাহলে 7 টাইমস 7 করি, কত আসে? 49। এই 49 কে আবার কি করা যায়? এভাবে লেখা যায় না? 2 টু দি পাওয়ার কত লেখা যায়? 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 32। 2 টু দি পাওয়ার 5 লেখা যাচ্ছে। তাহলে 1 টাইমস 2 টু দি পাওয়ার 5 প্লাস, আচ্ছা 32 এর পরে কি হচ্ছে? আর কত বাকি থাকে? 49 কে কি লেখা যায়? 49 equals to 32 plus 17 লেখা যায়। এখন 17 কে আবার কি লেখা যায়? আচ্ছা না, এখানে তো আরো করা যায় নাকি? না, আর করা যায় না। 17 কে আবার ভেঙে লেখা যায় 32 plus 16। আমি চাচ্ছি যে কি চাচ্ছি আমি একটু ক্লিয়ারলি বলি, যে 2 এর পাওয়ার আকারে লিখতে। 2 এর পাওয়ার আকারে লিখলে এখানে 2 টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে 1, আলটিমেটলি জিনিসটা এইভাবে লেখা যাচ্ছে। 1 টাইমস 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 times 2 to the power 4 plus 0 times 2 to the power 3 plus 0 times 2 to the power 2 plus 0 times 2 to the power 1 plus 1 times 2 to the power 0। তাহলে এই সংখ্যাটা কি আসছে? এগুলো দেখলে সংখ্যা পাওয়া যাবে 1 1। এগুলো হচ্ছে স্থানীয় মানের জন্য লিখছি খালি, তাই না? এই যে 0 0 0 1। তাহলে এখানে আমরা যদি লিখি 1 1 0 0 0 1, আবার এখানে যদি আমরা 1 বিয়োগ করে দেই, কারণ আমরা কি বলছি, জাস্ট এখানে আমরা তো এই যে x স্কয়ার করলাম, 1 মাইনাস করা লাগবে না? 1 মাইনাস করে ফেলি, সেটাতে কত আসে? 1 1 0 0 0 1 মাইনাস 1, এটা আসছে 1 1 0 0 0 0। দেখা যাচ্ছে যে আমরা এখানে দুইটা 1 পেলাম, তিনটা 1 নিয়ে কাজ শুরু করে আমরা দুইটা 1 পেলাম, দুইটা 1 নিয়ে কাজ করে আমরা একটা 1 পেয়েছি। এটা তোমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। এখন প্যাটার্নটা আসলেও কাজ করবে কিনা 2024 এর জন্য সেটা কিন্তু মানে এখনো মানে রিগোরাসলি প্রমাণ করা কিন্তু হয়নি। কিন্তু যেহেতু এটা অনেক ছোট লেভেলে আসছে এবং আমরা জাস্ট কিছু ট্রায়াল এন্ড এরর করে আমরা কিন্তু একটা প্যাটার্ন পেয়ে যাচ্ছি, এবং আলটিমেটলি সত্যি এর অ্যানসার কিন্তু 2023 আসে। 2023 এ অ্যানসার আসে চলে আসে, কিন্তু কিভাবে আসছে সেটা জাস্ট এখানে জাস্ট কিছুটা আমি দেখালাম। এটার অনেক মানে বিশাল আকারে প্রমাণ করা যায় এটাকে, ঠিক আছে? ওই কঠিন প্রমাণটা দেখালাম। আচ্ছা, এবার চলে যাই আমরা 8 নাম্বার কোশ্চেনে। 8 নাম্বার কোশ্চেনটাও কঠিন, আর 8 নাম্বার কোশ্চেনের কোনো সিনথেটিক মেথড আমি পাইনি আর কি। আমি যেভাবে সলভ করেছি ট্রাইগোনোমেট্রিতে মোটে দেখাচ্ছি। এটাই লাস্ট কোশ্চেন। 8 নাম্বারের ক্ষেত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এই যে ABC একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের EF দুটি বিন্দু, আচ্ছা এরকম। আচ্ছা বলছে ABC একটি সমকোণী ত্রিভুজ যার কোণ B 90 ডিগ্রি, যে অ্যাঙ্গেল B হচ্ছে 90 ডিগ্রি। এখানে EAF হচ্ছে 2BAE, লেখা আছে হচ্ছে অ্যাঙ্গেল EAF হচ্ছে 2BAE, এইটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? is equal to 2CAF, is equal to 2 অ্যাঙ্গেল CAF। আচ্ছা, EF সমান CF দেওয়া আছে, এই যে EF is equal to CF দেওয়া আছে। অ্যাঙ্গেল EAF এর মান বের করতে হচ্ছে, যে অ্যাঙ্গেল EAF is equal to what, এটাই কোশ্চেন। তো এখানে ধরে নেই যে এই অ্যাঙ্গেলটা আমার হচ্ছে x, তাহলে এই অ্যাঙ্গেলটা কি আসবে?
এই অ্যাঙ্গেলটা আসবে, আচ্ছা না আমার তো এই অ্যাঙ্গেল বিএই কে x ধরলে সুবিধা হয়, যদি এটাকে x ধরি তাহলে এটা আসছে 2x, আবার এটাও কি আসছে x, কারণ কি বলেছে আমাকে যে BAE আর CAF হচ্ছে ইকুয়াল, x x ধরলাম তাহলে এটা 2x আসছে, ঠিক আছে। আর EF CF দেওয়া আছে। আচ্ছা আমরা এটা কিন্তু একটা কাজ করতে পারি, এখানে আমাদের কিন্তু কোনো বাহুর মান বলা নাই, এর মানে কিন্তু বাহুর উপর কোনো কিছু নির্ভর করছে না। তো সেই সমস্ত ক্ষেত্রে রিজনালি আমরা একটা কাজ করতে পারি, যে কোনো একটা বাহুকে আমরা 1 ধরতে পারি, এটা কিন্তু ভালো মেথড। তো কোনটাকে 1 ধরবো, যে কোনো কিছুকে 1 ধরা যায়, আমি চাচ্ছি যে এই বাহুটাকে 1 ধরার জন্য এই AF কে 1 ধরতে চাচ্ছি। ধরলে সুবিধা কি, ধরলে সুবিধা হচ্ছে যে এইটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই, মানে প্রতিটা ট্রায়াঙ্গেলের মাঝামাঝি আছে না, এটা মাঝামাঝি থাকার সুবিধা হচ্ছে যে ওইটা দিয়ে আমরা সবগুলো ট্রায়াঙ্গেলকে প্রকাশ করতে পারি। আসলে কোনো ব্যাপার না, এটাকেও 1 ধরা যায়, যে কোনো একটাকে 1 ধরলেই হলো, বাট আমি এভাবে ধরে সলভ করেছি আর কি। তাহলে আমাদের দেখি তো এই বাহুটা কি আসছে, এটা কি আসছে। যদি আমরা ট্রায়াঙ্গেল দেখি, ট্রায়াঙ্গেল ABF, ABF থেকে কি লিখতে পারি, ABF এখান থেকে লিখতে পারি AB ইকুয়ালস টু, আচ্ছা AB বাই AF, এটা কি লিখতে পারি, cos 3x লিখতে পারি, যে এই অ্যাঙ্গেলটা এভাবে যদি একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে আমার, তাহলে cos 3x, তাহলে AF cos 3x আমার কি আসবে, AB equals to AF cos 3x, তাহলে আলটিমেটলি AB equals to cos 3x চলে আসছে, কারণ আমি AF কে আমি 1 ধরেছিলাম, 1 ধরলে AB সমান cos 3x চলে আসে। ওই ব্যাপারটা লিখতে পারবো আমরা cos 3x। আবার আমাদের EF সমান CF লেখা ছিল, EF is equal to CF, তাহলে EF টাকে আমরা প্রকাশ করতে যাচ্ছি, তাহলে এইটুকুকে আমরা কি লিখতে পারবো, এইটুকুকে আমরা কিন্তু sin 3x লিখতে পারি, sin 3x, কারণ এটা cos 3x, তাহলে এটা sin 3x বোঝা যাচ্ছে। তাহলে এইটুকু কি হবে, এইটুকু মাইনাস করলে যা হবে। আচ্ছা ওইটা না করে আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে যে ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারি। 90 ডিগ্রি মাইনাস x আসে, এটা যদি x হয় তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস x, তাহলে এটা কি আসে 90 ডিগ্রি প্লাস x, 90 ডিগ্রি প্লাস x আসে এই অ্যাঙ্গেলটা। যদি আমরা ত্রিভুজের তিন কোণের সমস্যা 180 ডিগ্রি চিন্তা করি, তাহলে এটা x, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কি 90 ডিগ্রি মাইনাস x, 90 ডিগ্রি মাইনাস x, তাহলে এটা কি 90 ডিগ্রি প্লাস x, কারণ দুটো মিলে আমরা 180 ডিগ্রি হতে হবে। 90 ডিগ্রি প্লাস x যদি হয়ে থাকে, ত্রিভুজে যদি সাইন সূত্র আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, তাহলে AF বাই, মানে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে AF বাই sin 90 ডিগ্রি প্লাস x ইকুয়ালস টু EF বাই sin 2x এমন আসে। আবার EF কে আমরা 1 ধরে ফেলছি, তাহলে এখানে 1 লিখতে পারি, তাহলে আলটিমেটলি EF টা কি আসছে, EF টা আসছে আমার sin 2x বাই sin 90 ডিগ্রি প্লাস x। এখন sin 90 ডিগ্রি প্লাস x কে কি লেখা যায়, cos x লেখা যায়। এগুলো হচ্ছে জাস্ট যে ত্রিকোণমিতি যারা পারে তারা হচ্ছে জিনিসটা জানে অলরেডি, এটা কিন্তু ক্লাস 9 এর বইতেই আছে আর কি, হায়ার ম্যাথ বই। sin 90 ডিগ্রি প্লাস x cos x, আচ্ছা এখানে প্লাস মাইনাসে কোনো সমস্যা নাই, কোয়াড্রেন্ট ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে EF টা কি পেলাম, sin 2x বাই cos x, তাহলে এইটুকু যে EF sin 2x বাই cos x। আমরা চাচ্ছি যে সবকিছুকে হচ্ছে ওই x এর আলোকে নিয়ে আসা, তারপর হচ্ছে একটা ইকুয়েশন ফর্ম করে ওখান থেকে হচ্ছে x এর মানটা বের করা, এটা চাচ্ছি আর কি। আমাদের আলটিমেটলি x টাই আমাদের ভ্যারিয়েবল এখানে। আচ্ছা এই ট্রায়াঙ্গেলের মধ্যে একটু ত্রিভুজের সাইন সূত্র দেখে অ্যাপ্লাই করা যায় কিনা। এই যে বহিস্থ কোণটা কি হয়, যে বিপরীত অন্তস্থ কোণ দুটোর সমষ্টির সমান, তাহলে 2x প্লাস x হচ্ছে 3x আর 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস 3x, এই তো নাকি। আর এভাবে করতে পারেন যে এটা যদি 180 ডিগ্রি হয়, এর যদি 2x x, তাহলে কি হবে, এটা কি হতে হবে, 90 ডিগ্রি মাইনাস 3x হতে হবে, কারণ তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হলে 90 ডিগ্রি মাইনাস 3x, তাহলে এটা 90 ডিগ্রি প্লাস 3x হচ্ছে। তাহলে এখন যদি ত্রিভুজ AFC সাইন সূত্র অ্যাপ্লাই করব, সাইন ল অ্যাপ্লাই করলে কি আসবে, CF বাই sin x ইকুয়ালস টু
এই যে এএফ টাকে আমি যে 1 ধরেছিলাম, তাহলে 1 একবার লিখে ফেলি, এএফ বাই সরি না এফ দিয়েও লেখা যাবে, সমস্যা নেই। অ্যাঙ্গেলটা কত আসছে আমার? অ্যাঙ্গেলটা আসছে আমার 90 ডিগ্রি মাইনাস 4x। কারণ আলটিমেটলি দেখেন এই পুরো ট্রায়াঙ্গেলটার মধ্যে এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার 4x, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস 4x, তাহলে sin 90 ডিগ্রি মাইনাস 4x। এখান থেকে কি লিখতে পারি? CF টা কি আসছে আমার? sin x বাই sin 90 ডিগ্রি মাইনাস 4x মানে কি? cos 4x, এই তো cos 4x। তো CF আসলো sin x বাই cos 4x। তো দেখেন আমরা কিন্তু অলরেডি অনেক কিছু পেয়ে গেছি। CF EF ইকুয়াল আমরা জানি, তাহলে আমরা সবকিছুকে একবার ইকুয়েশনের মধ্যে লিখে দিতে পারি। EF is equal to CF মানে কি লিখতে পারি? sin 2x by cos x equals to sin x by cos 4x। আবার sin 2x কি আমরা লিখতে পারি কি? 2 sin x cos x। আচ্ছা, অনেকে হয়তো এটা বুঝতে পারছে না যে কি হচ্ছে এখানে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি এটা ত্রিকোণমিতিতে সলভ করেছি, তো ত্রিকোণমিতি জানা লাগবে আর কি সলভটা বোঝার জন্য। 2 sin x cos x divided by cos x sin x by cos 4x। এই যে cos x কাটা, এখন কেন কাটা? কারণ cos x এর ভ্যালু কিন্তু 90 ডিগ্রি হতে পারে না, বা এর চেয়ে বড় কিছু হতে পারে না। আমরা x এর ভ্যালু কি হতে পারে একটু যদি খেয়াল করে দেখি, এখানে দেখেন আমার কিন্তু 4x আছে। আমরা অবশ্যই বুঝতে পারছি যে এই 4x টা 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে, কারণ একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? আমাদের ত্রিভুজের 3 অ্যাঙ্গেল মিলে হতে পারে 180 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো মিলে হতে হবে 90 ডিগ্রি। এখন এটা যদি একাই 90 ডিগ্রি হয়ে যায় তাহলে তো হবে না, তাই না? 90 ডিগ্রি চেয়ে অবশ্যই কম হতে হবে, তাহলে আলটিমেটলি x অবশ্যই লেস দ্যান 90 ডিগ্রি বাই 4, দ্যাট ইজ x ইজ লেস দ্যান আমার কত হচ্ছে আমার 4 4 15 60 4 4 18 কত আসে? 4 দুগুণে 8 1 0 22 নাকি 22 23 এর চেয়ে কম হবে এরকম আমরা বুঝতে পারছি, তাই না? এরকম করে বুঝতে পারি। আমি যদি 25 এর চেয়ে কম লিখি, মানে সর্বোচ্চ তো মানে এরকম কিছু একটা হচ্ছে, x এর ভ্যালুটা এমন একটা রেঞ্জের মধ্যে আছে। যদি আমরা পূর্ণ সংখ্যাও চিন্তা করি, ঠিক আছে, মানে কখনোই আমি বলার চেষ্টা করছি এটা কখনোই হচ্ছে মানে এই রেঞ্জের বাইরে যাচ্ছে না, তাহলে আলটিমেটলি কখনোই কিন্তু আমরা মানে কাটাকাটি করতে সমস্যা হচ্ছে না, কারণ উপরিচিত 0 থেকে কাটাকাটি করতে পারি না আমরা, কিন্তু এখানে কাটাকাটি কোনো সমস্যা নেই। আবার sin x ও দেখাচ্ছে আমরা কাটাকাটি করতে পারছি, কারণ sin x এর কোনো সমস্যা পাচ্ছি না। তো আলটিমেটলি এখানে cos 4x টা কি পাচ্ছি? যদি এখানে লিখি cos 4x টা আসছে আমার, যদি পাশে পাঠিয়ে দেই 1/2, তাহলে 4x টা কি আসছে আমার? cos ইনভার্স 1/2, বা এখানে আরেকটু সুন্দর করে এভাবে লিখতে পারি cos 4x is equal to cos 60 ডিগ্রি। cos 4x হচ্ছে cos 60 ডিগ্রি, তাহলে আলটিমেটলি 4x কি আসছে? 60 ডিগ্রি। x কি আসছে আমার? 15 ডিগ্রি। আমাকে s বের করতে বলছে না, আমাকে কিন্তু EAF বের করতে বলছে। আমরা কিন্তু EAF কে 2x ধরছিলাম, তাহলে আমাদের অ্যানসার কি হবে? অ্যাঙ্গেল EAF is equal to 2 times 15 degree is equal to 30 degree। এটাই আমার অ্যানসার। ওকে, সো এখানে কি করলাম যদি একটু বলি, আমরা আলটিমেটলি এগুলোকে x ধরে x এর যে সম্পর্কগুলো ছিল ওটা জাস্ট এস্টাবলিশ করলাম, একটা বাহুকে 1 ধরে আমরা হচ্ছে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে EF is equal to CF লিখলাম। এটা কিন্তু আমাদের মেইন সমীকরণ। ওই সমীকরণ থেকে আমাদের জাস্ট x ছিল আমাদের একমাত্র ভ্যারিয়েবল, x টা আমাদের বের হয়ে গেল ত্রিকোণমিতি ইউজ করে আর অ্যালজেব্রা ইউজ করে। আর দেখেন আমরা কিন্তু আলটিমেটলি x এর যে রেঞ্জটা ছিল এই রেঞ্জের মধ্যেই কিন্তু আমরা আছি, যে 15 ডিগ্রি যে পেলাম, তাহলে বোঝা যাচ্ছে আমাদের অ্যানসারটা সঠিকই হয়েছে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের ঢাকা রিজিওনালের জুনিয়রের প্রবলেম, সবগুলো সলভ করে দিলাম আমি। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটা আপনি কমেন্টে জানাতে পারেন, তাহলে হয়তো বা আমি ওটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কিছু কিছু কোশ্চেন একটু হাই লেভেলের ছিল, কারণ ঢাকাতে দেখা যায় যে হাই লেভেলের কিছু কোশ্চেন দেওয়া হয় আর কি, আর হয়তো এগুলোর কোনো সহজ সলভও থাকতে পারে, বাট আমার কাছে যেই সলভটা আমি যেভাবে করেছি সেটা আমি দেখালাম আর কি। তো এইটুকুই বলার ছিল আর কি। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।